হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম আমার প্রিয় পাঠক পাঠিকারা। এই গল্পের প্রথম সিজন আপলোড করা হয়েছিল, এখন আমি পরের অংশ সহ পুরোটা একসাথে দিলাম। আমি টাইম মেনশন করে দিয়েছি, যারা অলরেডি শুনে ফেলেছো তারা একটু কাট করে শুনে নিও, আর যারা এখনো শোনো নাই তারা পুরোটাই শুনে নিও। তো চলো গল্পটা শুরু করা যাক। আজ আমার বিয়ে। নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে, কারণ যার সাথে আমার বিয়ে হবে তার সাথে আমার প্রায় 1 বছর রিলেশন ছিল, আর আজ আমাদের ভালোবাসা পূর্ণতা পেতে চলেছে। ওহো, আপনাদের তো পরিচয় দেওয়া হয় নাই। আমি আদনান সামি রাজ, বাবা মায়ের একমাত্র ছেলে, আর আজ আমার বিয়ে। আমি কিন্তু এখনো পিছিয়ে আছি, শুধু গল্পেই বিয়ে হবে, বাকিটুকু পরে জানতে পারবেন। আমার যার সাথে বিয়ে হবে তার নাম ঈশা। আমরা একে অপরকে অনেক ভালোবাসি। কিছুক্ষণ পরে আমার বাবা আমার রুমে আসলো আর বলল, রাজ, তুই এখনো রেডি হওয়া বাদ দিয়ে বসে আছিস কেন? তাড়াতাড়ি করে রেডি হয়ে নে, সবাই তোর জন্য অপেক্ষা করছে। আব্বু তুমি যাও, আমি 2 মিনিটের মধ্যে আসছি। তারপর আব্বু চলে গেল, আর আমি রেডি হওয়ার জন্য ওয়াশরুমে গেলাম। কিছুক্ষণ পর রেডি হয়ে নিচে আসলাম। তখন আমার আম্মু আমার কাছে এসে বলল, বাবা, আমার ছেলেকে তো অনেক হ্যান্ডসাম লাগছে। থ্যাংক ইউ আম্মু। হয়েছে, এখন যাও, সবাই গাড়িতে অপেক্ষা করছে। আম্মু এখন আসি। আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে আমি গাড়িতে গিয়ে বসলাম, আর তখন আমার বন্ধুরা আমাকে নানানভাবে জ্বালাতে লাগলো। কিছুক্ষণ পরে আমি আমার শ্বশুর বাড়ি এসে পৌঁছলাম। শ্বশুর বাড়ির সবাই আমাকে অনেক আদরেই বরণ করে নিল। আমিও আমার বন্ধুরা সবাই বসে আছি। তখন আমার আব্বু আমার কাছে এসে বলল, রাজ, একটু এদিকে আয়, তোর সাথে আমার কিছু কথা আছে। জি আব্বু বলো। ঈশা অন্য ছেলের সাথে পালিয়েছে। এই কথা শোনার পর মনে হলো কেউ যেন সজোরে আমার বুকে আঘাত করলো। তাও আমি নিজেকে সামলে নিয়ে বললাম, কি বলছো এগুলা? ঈশা আমার সাথে এমন করতে পারে না। আমারও প্রথমে তাই মনে হয়েছিল, তারপর এটা দেখার পর বিশ্বাস করতে বাধ্য হলাম। আমি বাবার হাত থেকে চিঠিটা নিয়ে পড়তে লাগলাম। সেখানে লেখা ছিল, প্রিয় রাজ, পারলে আমায় ক্ষমা করে দিও। তোমার সাথে রিলেশন চলাকালীন আমি আরেকজনকে ভালোবেসে ফেলি, আর সে বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি AR কোম্পানিতে ম্যানেজার, আর তুমি শুধু একজন সাধারণ কর্মচারী। তাই আমি অনেক ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি যে আমি তোমার সাথে না, মেহেদির সাথে, যার সাথে পালিয়েছে, সাথে বিয়ে করব। তাই আমাকে মাফ করে দিও। ইতি ঈশা। আমি এইসব চিঠিটা পড়ে হাসলাম আর ভাবতে থাকলাম যে মানুষ টাকার জন্য কত কিছু না করতে পারে। ঠিক তখন ঈশার বাবা আমার বাবাকে বলল, দেখুন, আমার মেয়ে যা করেছে তার জন্য আমরা অনেক লজ্জিত। তাই বলছিলাম, যদি আমার ছোট মেয়ে নিশিকে আপনার ছেলের সাথে যদি বিয়ে দিতেন। আমার ছেলেকে কি আপনার খেলনা বলে মনে হয় যে যার তার সাথে ওর বিয়ে দিয়ে দেবো? তখন আমি আমার বাবাকে বললাম যে আমি এই বিয়ে করতে রাজি, তাই যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের ব্যবস্থা করতে। এর কিছুক্ষণ পরেই আমাদের বিয়ে হয়ে যায়, আর আমার নতুন বউ নিয়ে বাসায় চলে আসি। বাসায় আসার পর আমি সোজা ছাদে চলে যাই আর ভাবতে থাকি আমার জীবনটা কেমন করে হঠাৎ করে বদলে গেল। কি হওয়ার ছিল আর কি হলো। না, এরকম করে চলা যাবে না। কিছুক্ষণ পরে দেখি আমার বাবা আমার পাশে দাঁড়িয়ে আছে আর আমাকে উদ্দেশ্য করে বলল, দেখ রাজ, যা হওয়ার তা হয়ে গেছে, এখন আর কোনো কিছু করার নেই। তাই বলছিলাম তুই এখন ঘরে যা। আব্বু যাবো, তার আগে তোমার সাথে আমার কিছু কথা আছে। এতে অনুমতি নেওয়ার কি আছে? যা বলতে চাস বল। আব্বু, আমি সবকিছুর দায়িত্ব বুঝে নিতে চাই। তুমি সবকিছুর ব্যবস্থা করো, আমি 2 দিন পরে সবকিছু শুরু করব। ও এই কথা, তুই কিছু চিন্তা করিস না, আমি সব কিছুর ব্যবস্থা করছি। এখন তুই রুমে যা, বৌমা সে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। তারপর আমি আমার রুমের দিকে এগোতে থাকি। আমার রুমের দরজার কাছে দাঁড়িয়ে ভাবতে থাকি ঢুকবো কি ঢুকবো না। তারপর কিছু না ভেবে ঢুকে পড়ি, আর ঢুকা মাত্র আমার শালিকা মানে আমার নতুন বউ আমায় সালাম করে। তখন আমি তাকে বলি, দেখো নিশি, তুমি তো জানো আমাদের বিয়েটা কিভাবে হয়েছে, তাই আমি চাই আগে আমরা একে অপরকে ভালোভাবে জানবো, তারপর নতুন জীবন শুরু করব। উত্তরে নিশি শুধু মাথা নাড়ালো। তাই বেশি কিছু না বলে নিশিকে বিছানায় আর আমি সোফায় শুয়ে পড়ি আর হারিয়ে যাই ঘুমের রাজ্যে। সকালে একটা মিষ্টি কণ্ঠে ঘুম ভাঙে। তখন আমি চোখ মেলে দেখি নিশি আমায় ডাকছে। আমি ওর দিকে তাকিয়ে নিজের চোখ সরাতে পারছি না, কারণ নিশি মাত্র শাওয়ার নিয়ে বের হলো আর ভেজা চুলে নিশিকে অসাধারণ লাগছে। তখন আবার নিশির কথায় বাস্তবে ফিরি। তাই আমি নিশিকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, এত ডাকছো কেন?
নিচে সবাই নাস্তা করার জন্য ডাকছে আপনাকে আর আমাকে, তাই। ওহো, তুমি একটু ওয়েট করো, আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যাই। আর যখন বের হই তখন নিশিকে দেখে ক্রাশ খাই, কারণ আমি বের হয়ে দেখি নিশি একটা নীল শাড়ি পরে আছে, তার সাথে হালকা শ্বাস। এমনিতেই আমার নীল কালার অনেক প্রিয়। আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম যে নিশি ভালোভাবে শাড়ি পরতে পারে নাই, কোন রকম শুধু পেঁচিয়ে রেখেছে। এটা দেখে আমি জোরে হেসে দিলাম। আর তখন নিশি আমার কাছে এসে বলল, এ কি, আপনি পাগলের মতো হাসছেন কেন? কি আমি পাগল? নয়তো কি, পাগল না হলে কেউ এমন করে হাসে? তোমার শাড়ি পরা দেখে যে কেউ পাগল হয়ে যাবে। দেখুন, একদম হাসবেন না। আমি শাড়ি পরতে পারি না, তাই বলে এভাবে হাসতে হবে? ঠিক আছে, আর হাসবো না। তার আগে আমার কাছে আসো, তোমায় ভালো করে শাড়ি পরিয়ে দিই। আপনি শাড়ি পরাতে পারেন? পারি, দাঁড়াও তোমাকে পরিয়ে দিই। তারপর আমি নিশিকে শাড়ি পরিয়ে দিই। আর নিশি আমাদেরকে অপলক তাকিয়ে আছে। শাড়ি পরানো শেষে নিশির দিকে তাকিয়ে ওর প্রেমে পড়ে যাই, কারণ শাড়িতে নিশিকে অপরূপ সুন্দর লাগছে। আর নিশি দেখতে ঈশার থেকেও অনেক সুন্দর। আমি ওর দিকে তাকিয়ে আছি, এমন সময় নিশি আমাকে বলে, বাহ, আপনি তো দেখছি অনেক ভালো শাড়ি পরাতে পারেন। নিশ্চয়ই আপুকে পরানোর জন্য শিখেছেন। আর ঈশের কথা শুনে আমার মন আবার খারাপ হয়ে যায়। তাই আমি নিশিকে বলি, চলো এখন নিচে যাওয়া যাক, সবাই আমাদের জন্য অপেক্ষা করে আছে। তারপর আমি আর নিশি নিচে যাই। তখন সবাই আমাদের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ আমি একটা নীল শেরওয়ানি পরেছি। তারপর আমি আর নিশি খাওয়ার টেবিলে পাশাপাশি বসি। আর খাওয়ার এক পর্যায়ে আমি আব্বুকে বলি, আব্বু, আমি ইয়ামিনের সাথে সব কথা বলে নিয়েছি। আর কাল সকালে আমি আর নিশি কয়েকদিনের জন্য ঢাকায় যাব। বুঝেছি। আর আমিও সব কথা বলে রেখেছি, কালকে সকালে তোদের ঢাকার ফ্লাইট। আমি যা যা বলেছিলাম সবকিছুর অ্যারেঞ্জমেন্ট কি হয়ে গেছে আব্বু? না, সব হয় নাই, তবে আজকের মধ্যেই সব ব্যবস্থা হয়ে যাবে। তারপর আরো কিছু কথা বলে আমি আর নিশি রুমে আসলাম। তখন নিশি আমায় জিজ্ঞেস করলো যে আমরা কেন ঢাকায় যাব। তাই আমি তাকে বললাম যে এটা আমার তরফ থেকে নিশির জন্য সারপ্রাইজ। আর আমি নিশিকে ব্যাগ গুছিয়ে রাখতে বলি। নিশি আমার কথা মতো নিজের ব্যাগ গুছিয়ে রাখে। অন্যদিকে ঈশা আর মেহেদিও বিয়ে করেছে, আর তারা দুজনেই অনেক খুশি। আর তখন মেহেদির ফোনে একটা কল আসে। হ্যালো, কে বলছেন? অপর পাশে। ও স্যার, আপনি? কিছু দরকার আছে নাকি? অপর পাশে। ওকে স্যার, আমি সব ব্যবস্থা করে দিব, এখন রাখি। কে ফোন করেছিল? আমাদের নিউ সিও ফোন করেছিল আর বলল যে কাল তিনিও তার ওয়াইফ আসবে ঢাকায়, তাই একটা গ্র্যান্ড পার্টি অ্যারেঞ্জমেন্ট করা হয়ে আর সেখানে আমাকে আমার বউকে নিয়ে উপস্থিত থাকতে হবে। ও চলো এখন ঘুমাতে যাই, কাল আবার অনেক কাজ আছে। তারপরে দিন মেহেন্দি আর ঈশা পার্টিতে যায়। আর তার পৌঁছানোর কিছুক্ষণ পরে হেলিকপ্টারে করে মেহেন্দির নিউ বস আসে আর অফিসের সব স্টাফ তাকে স্বাগতম জানানোর জন্য যায়। আর যখনই নতুন বস ও তার ওয়াইফ হেলিকপ্টার থেকে নিচে নামে, তখনই ঈশা প্রচন্ড রকমের একটা শক খায়, কারণ মেহেন্দির কোম্পানির নতুন বস অন্য কেউ না, তার প্রাক্তন প্রেমিক রাজ এই কোম্পানির বস, আর তার ওয়াইফ হলো ঈশার আপন বোন নিশি। কিন্তু এটা কিভাবে সম্ভব? রাজ তো ঈশাকে বলেছিল যে সে একজন সাধারণ ঘরের ছেলে, কিন্তু সে এত বড় কোম্পানির মালিক হলো কিভাবে? তারপর আমি আর নিশি হেলিকপ্টার থেকে নেমে আসি আর দেখি যে ঈশা আমাদের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। সে হয়তো ভাবছে আমি এখানে কেমন করে আসলাম আর মালিকই বা কেমন করে হলাম, কারণ আমি ঈশাকে বলেছিলাম যে আমি একটা কোম্পানির সাধারণ একজন কর্মচারী। হেলিকপ্টার থেকে নামার পরে সবাই আমাকে আর নিশিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তখন ঈশা আর ওর হাজবেন্ড মেহেদি আমাদের কাছে আসে আর আমাদের স্বাগতম জানায়। তখন ঈশা আমাকে বলে, রাজ, তুমি এখানে কি করে? আর তুমি A&R কোম্পানির সিইও হলে কিভাবে? কেন মিস ঈশা, অবাক হচ্ছে নাকি? এখানে তো অবাক হওয়ার কিছুই নেই, কারণ আমি আপনাকে একবার বলেছিলাম বিয়ের পরে আপনার জন্য একটা বড় সারপ্রাইজ অপেক্ষা করছে, কিন্তু আপনি কি করলেন? আমি ঈশার সাথে কথা বলছিলাম, তখন মেহেদি এসে আমাকে বলল, স্যার এই হলো ঈশা, আমার ওয়াইফ। 2 দিন হলো আমাদের বিয়ে হয়েছে। নাইস টু মিট ইউ মিস ঈশা, হাত বাড়িয়ে। থ্যাংক ইউ স্যার। তা মেহেদি সাহেব, আমি যা যা বলেছিলাম সবকিছু অ্যারেঞ্জমেন্ট কি হয়েছে? জি স্যার,
সবকিছুর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আপনি কি আগে একটু রেস্ট নেবেন নাকি? আমি আর নিশি আগে একটু রেস্ট নিব, তারপরে পার্টিতে জয়েন করব। আর আপনাকে পরিচয় করিয়ে দিই, ইনি হলেন নিশি, আমার ওয়াইফ। নিশিকে দেখিয়ে। হ্যালো ম্যাম, কেমন আছেন? জি ভালো আছি। তখন আমি ঈশার দিকে লক্ষ্য করে দেখি সে আমার আর নিশির দিকে অবাক চোখে তাকিয়ে আছে। তাই আমি মনে মনে বলি, এখন তো কিছুই দেখোনি, দেখতে থাকো কি হয়। তখন মেহেদি আমাকে আর নিশিকে একটা রুমে নিয়ে যায় আর বলে এখানে কিছুক্ষণ রেস্ট নিতে। এই বলে মেহেদি সাহেব সেখান থেকে চলে যায়। তখন নিশি আমার কাছে এসে বলে, এইগুলো কি হচ্ছে, আমাকে কি প্লিজ বলবেন? মানে কিসের কথা বলছো তুমি? বুঝতে পারছেন না আমি কিসের কথা বলছি? কই না তো। বুঝতে পারছেন না নাকি বুঝতে চাইছেন না? আরে তুমি বুঝে না বললে কেমন করে বুঝবো? এগুলো কি? আমি তো শুনেছিলাম আপনি একটা কোম্পানির একজন সাধারণ কর্মকর্তা। শুধু আমি না, আমার পুরো পরিবার তাই জানতো যে আপনি একটা কোম্পানিতে কাজ করেন। তাহলে হুট করে এত বড় কোম্পানির সিইও কেমন করে হলেন? হুট করে আমি এই কোম্পানির সিইও হই নাই। এই কোম্পানির ওনার হলো আমার বাবা, বুঝছিস? আর সেই হিসেবে আমি এই কোম্পানির সিইও। আর কেন আমি আমার আসল পরিচয় গোপন করেছি সেটা না হয় তোমাকে পরে বলবো। সেটা না হয় বুঝলাম, কিন্তু আপনি কেন আপনার আসল পরিচয় গোপন করলেন সেটা আগে বলুন। বললাম তো আমি তোমাকে সব বলবো, তার আগে তুমি কান্না বন্ধ করো। নিশিকে নিজের বুকের মাঝে জড়িয়ে নিয়ে কেন জানি নিশির কান্না আমার সহ্য হলো না। তারপর নিশি আমায় জড়িয়ে ধরে কান্না থামালো। এভাবে কিছুক্ষণ নিশি কান্নাগুলো। তারপর যখন সে বুঝতে পারলো যে সে আমায় জড়িয়ে ধরে আছে, তখন হট করে আমায় ছেড়ে দিয়ে বলল, আমি সরি, আসলে আমি বুঝতে পারিনি তাই এমনটা করেছি। আসলে আমি একটু ইমোশনাল হয়ে পড়ে গিয়েছিলাম তাই। ইট ইজ ওকে নিশি, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমাদের আবার নিচে পার্টিতে যেতে হবে। তারপর নিশি ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণ পরে নিশি বাইর হয়। তখন আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে প্রবেশ করি। আর বের হওয়া মাত্র নিশিকে দেখে টাস্কি খাই, কারণ নিশিকে নীল শাড়িতে একদম অস্পরির মতো লাগছে, সাথে হালকা মেকআপ, যা দেখে যে কেউ নিশির প্রেমে পড়তে বাধ্য। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নিশি আমার চোখের সামনে তুড়ি বাজিয়ে জিজ্ঞেস করে, এই যে মিস্টার, এইভাবে তাকিয়ে কি দেখছেন? একটা ডানা কাটা পড়ি নিজের অজান্তেই বলে ফেলি। আর আমার কথায় নিশি বেশ লজ্জা পায়, যা ওর চেহারা দেখেই বোঝা যাচ্ছে, কারণ নিশির চেহারা একদম লজ্জায় লাল হয়ে গেছে। তখন আমি বলি, থাক আর লজ্জা পেতে হবে না, এখন তাড়াতাড়ি রেডি হয়ে নাও তো। তখন নিশি আবার রেডি হতে থাকে। আর নিশি যখন লিপস্টিকটা ঠোঁটে দিতে যাবে, তখন আমি তাকে আটকিয়ে বলি যে তোমাকে এমনিতেই ভালো লাগছে, এইসব লিপস্টিক আর কোনোদিন দিবে না, ওকে? নিশিও বাধ্য মেয়ের মতো মাথা নাড়ালো। কিছুক্ষণ পরে নিশি আমাকে জিজ্ঞাসা করে যে তাকে কেমন লাগছে। আর আমি তো নিশিকে দেখেই ওর প্রায় থেমেই পড়ে যাই, কারণ নিশিকে হালকা সাথে একদম পরীর মতো লাগছে। তাই আমি ওর কাছে গিয়ে বলি, সবকিছুই ঠিক আছে, শুধু একটা জিনিস ছাড়া। ও আরে শুনবে তো কি জিনিস? না বললে শুনবো কেমন করে? তোমার গলায় কাজল দেওয়া হয়, তোমাকে যদি কেউ এভাবে দেখে তাহলে সবার নজর লেগে যাবে তো, তাই না? নিশি কিছু বলছে না, কারণ সে অনেক লজ্জা পেয়েছে। তারপর আমি নিজের হাতে নিশির ঘাড়ে কাজল লাগিয়ে দিই। আর আমার ছোঁয়া পাওয়া মাত্রই নিশি কিছুটা কেঁপে ওঠে। আর নিশির এত কাছে গিয়ে আমিও কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে গেছিলাম। আর নিশিও কিছুটা আমার মতোই হয়ে গেছিল। তখন আমি নিশির মুখটা উপরের দিকে তুলে আমার ঠোঁট ও ঠোঁটের দিকে এগিয়ে নিয়ে যাই। আর যখনই আমি নিজের ঠোঁট নিশির ঠোঁটের সাথে মেলাবো, তখনই কে একজন রুমের মধ্যে প্রবেশ করে। এতে করে নিশি আমার থেকে কিছুটা দূরে চলে যায় আর আমাদের দুজনেই ঘোরটা কেটে যায়। তাই তখন দেখার চেষ্টা করি যে কে এসেছে, আর তখনই দেখি ঈশা দাঁড়িয়ে আছে। এতে করে আমার রাগটা বেড়ে যায়। তাই আমি ঈশাকে গিয়ে বলি, আপনার কি একটু সাধারণ বুদ্ধিটুকু কি নেই যে একটা সদ্য বিবাহিত দম্পতির রুমে কোনো পারমিশন ছাড়াই প্রবেশ করছেন? আসলে আমি তো জানতাম না ভেতরে কি হচ্ছিল, আর তোমার রুমে ঢুকতে তো আগে কখনো পারমিশন লাগেনি তাই। ও প্লিজ, আগে কি হয়েছে না হয়েছে আই জাস্ট ডোন্ট কেয়ার, বাট নাও আই এম ম্যারিড, সো নেক্সট টাইম নক করে রুমে ঢুকবেন, আন্ডারস্ট্যান্ড? ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড। কথাটা মনে থাকে যেন। আর কি জন্য এসেছেন সেটা কি জানতে পারি? আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, প্লিজ আমাকে মাফ করে দাও। আপনি কিসের জন্য ক্ষমা চাইছেন মিস ঈশা, সেটা কি জানতে পারি? তোমার সাথে করা অন্যায়গুলোর জন্য আমি ক্ষমা চাইছি।
আমি কিছু বলতে যাবো তখনই নিশি এসে বলে, আপু তুই যা করেছিস তা কত বড় অন্যায় সেটা কি তুই জানিস? জানি। তাহলে কোন মুখে তুই মাফ চাইছিস সেটা আমাকে বল। নিশি বোন আমার, তুই আমাকে ভুল বুঝিস না। আমি তো আমার ভুল বুঝতে পেরেছি, তাই তো আমি ক্ষমা চাইতে এসেছি। আপনি কোনো অন্যায় করেন নাই মিস ঈশা, অন্যায় তো করেছি আমি। আপনার মতো একজন প্রতারককে ভালোবেসেছিলাম, এটা চেয়ে বড় অন্যায় আর কি হতে পারে সেটা বলুন তো। আমি আরো কিছু বলতে যাব, তার আগে আমার ফোনে একটা কল আসে। আমি কলটা রিসিভ করেই নিশিকে বলে যে তাড়াতাড়ি রেডি হয়ে নিতে, আর ফোনটা করেছিল মেহেদি, মানে ঈশার হাজবেন্ড। তারপর আমি ঈশাকে আমার রুম থেকে চলে যাওয়ার জন্য বলি। কিছুক্ষণ পর নিশি বের হয়ে আসে, আর আমি তো নিশিকে দেখেই রীতিমতো টাস্কি খেয়ে যাই, কারণ নেভি ব্লু শাড়িতে অসাধারণ লাগছে, তার সাথে হালকা মেকআপ ও করেছে। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নিশি আমাকে বলে, এই যে মিস্টার রাজ, এখানে কি দাঁড়িয়ে থাকবেন নাকি নিচে যাবেন? যাবো। আর তোমাকে কিন্তু অনেক কিউট লাগছে মিসেস রাজ। আমার মুখে মিসেস রাজ ডাক শুনে নিশি অনেক খুশি হয়, যা ওর মুখে দেখেই বোঝা যাচ্ছিল। তখন আমি আবার নিশিকে বললাম, কি হলো, নিচে যাবে না নাকি? তারপর আমি আর নিশি দুজনেই একসাথে নিচে যাই, আর সেখানে থাকা সবাই আমাদের স্বাগতম জানায়। তারপর আমি নিশিকে একে একে সবার সাথে পরিচয় করিয়ে দিই, আর সবাই নিশিকে অনেক পছন্দ করে আর অনেক তারিফও করে। এগুলো দেখে ঈশা অনেকটা জেলাস ফিল করে, কারণ এগুলা ঈশার পাওয়ার কথা ছিল, কিন্তু তার লোভের কারণে সে সবকিছু হারিয়েছে। পার্টি শেষ হওয়ার পরে আমি আর নিশি নিজেদের রুমে চলে আসি, আর রুমে আসার পরে নিশি আমাকে বলে, আপনাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল, যদি কিছু মনে না করেন তাহলে করব। বলো, তোমার কি বলার আছে? আপনার আর আপুর পরিচয় হলো কিভাবে, এইটাই জানতে চাইছিলাম। যদি না বলতে চান তাহলে থাক, বলা লাগবে না। বুঝলাম, তাহলে শোনো। তারপর আমি বলতে শুরু করলাম। আমি তখন সবেমাত্র পড়ালেখা শেষ করে দেশে ফিরেছি। তো একদিন আমিও আমার বন্ধুরা মিলে প্ল্যান করলাম কোথাও ঘুরতে যাব, কিন্তু সেটা দেশের ভিতরেই। তাই সবাই মিলে ঠিক করলাম যে সিলেট যাব। তো সবাই মিলে বেরিয়ে পড়লাম সিলেটের উদ্দেশ্যে। সব ফ্রেন্ড একসাথে যাব, তাই বাসে করেই যাচ্ছিলাম। কিন্তু বাসে উঠে বাদে এক বিপত্তি, আমার সব ফ্রেন্ডের সিট এক জায়গায় পড়েছিল, আর আমার সিট পড়েছিল এক মেয়ের সাথে। তাই কিছু করার না থাকায় বাধ্য হয়ে ওই সিটেই বসে পড়ি। কিছুক্ষণ পরে যখন মেয়েটি আসে, আমি তার দিকে তাকিয়ে রীতিমতো টাস্কি খাই, কারণ এত সুন্দরী মেয়ে আমি এর আগে কখনো দেখি নাই। মেয়েটির পরেছিল একটা নেভি ব্লু রঙের থ্রি পিস, তার সাথে হালকা মেসিং জুয়েলারি, সাথে হালকা শ্বাস। দেখে মনে হচ্ছিল জান্নাতের অস্পরি। আমি তার দিকে এক ধ্যানেই তাকিয়েছিলাম। আমার এভাবে তাকানো দেখে মেয়েটি বলে ওঠে, এই যে মিস্টার, দেখা শেষ হলে আমাকে বসার জায়গাটা দিন। মেয়েটির এমন কথায় আমি কিছুটা লজ্জা বোধ করি, তাই আর কিছু না বলে ওনারে বসার জায়গাটা দিয়ে দিই। কিছুক্ষণ পরে বাস ছেড়ে দেই। মেয়েটি কিছুক্ষণ পরে আমায় জিজ্ঞাসা করে, হাই, আমি ঈশা, আপনার নামটা কি জানতে পারি? আমি রাজ। সিলেট যাচ্ছেন নিশ্চয়ই। আপনি কেমন করে জানলেন? শালার এমন আবাল তো জীবনেও দেখি নাই। সিলেটের বাসে বসে মানুষ অন্য কোথাও গিয়ে যাইতে পারে বলেন তো? এটা আপনি বুঝবেন না মিস্টার। রাগ তোর বুঝাবুঝি। ও হুম। তখন আমি তাকে বললাম যে আপনি কি একা যাচ্ছেন নাকি? উত্তরে সে বলল, একা কেন যাব, আমার সাথে তো আপনি আছেন, তাই না? আপনি যদি চান তাহলে সত্যি যেতে পারি, মনে মনে বললাম। কিছু বললেন? কই না তো। ও, আমি মনে করছিলাম হয়তো কিছু বললেন। না, আমি তো কিছুই বলি নাই। তা সিলেটে কোথায় যাচ্ছেন? এই তো ফ্রেন্ডের সাথে ঘুরতে যাইতেছি। আর আপনি? আমি তো ফ্রেন্ডের সাথেই যাচ্ছি। আপনি কি স্টুডেন্ট নাকি জব টব করেন? আমি হলাম, না, আসল পরিচয়টা দেওয়া যাবে না। আপনি হলেন কি? আমি একটা সফটওয়্যার কোম্পানিতে জব করি, মিথ্যা পরিচয় দিলাম। ও। তারপর ঈশার সাথে আরো অনেক কথা হলো। তখন জানতে পারলাম সে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। এভাবে আমাদের পরিচয় হয়। তারপর পরিচয় থেকে ভালোবাসা। আমি আর ঈশা অনেক ভালো ফ্রেন্ড হয়ে গেছিলাম। আমরা সিলেট থেকে ফিরে এসেও একে অপরের সাথে যোগাযোগ করতাম। একদিন আমি ঈশাকে প্রপোজ করি, আর ঈশাও অ্যাকসেপ্ট করে। কিন্তু রিলেশন থাকা অবস্থায়ও আমি আমার আসল পরিচয়টা ঈশাকে জানাইনি। আমি চেয়েছিলাম ঈশাকে একটা সারপ্রাইজ দিব, কিন্তু পরে যে আমি নিজেই সারপ্রাইজ হয়ে যাব এটা ভাবতে পারি নাই। কথাগুলো বলেই নিজের অজান্তেই আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছিল, সেটা বুঝতেই পারি নাই। আমি কিছুক্ষণ পরে নিশির দিকে লক্ষ্য করে দেখি সেও কান্না করছে। তখন আমি তাকে বলি, এ কি, তুমি কান্না করছো কেন? আপনি আপুকে এতটা ভালোবাসতেন?
আর আপু আপনার সাথে কি করলো? যা হয় তা তো হয়ে গেছে, আর এখন তুমি আমার স্ত্রী, এটাই সত্যি। আর আমি চাই এই সম্পর্কটা ভালোভাবে নিভাতে। আমি চেষ্টা করব। তার আগে বলুন, আপনি আর কখনো আপুর কথা মনে করবেন না? কথা দিলাম। নিশি আমাকে এভাবে জড়িয়ে ধরবে আমি সেটা ভাবতেও পারি নাই। কেন যেন নিশির এভাবে জড়িয়ে ধরা আমার অনেক ভালোই লাগছে। এই যে মিস, এবার কি আমাকে ছাড়বেন? কথাটি বলে মাত্রই নিশি আমাকে ছেড়ে দিল, আর নিশির মুখ একদম লজ্জায় লাল হয়ে আছে। তখন আমি নিশিকে আমার কোলের উপর বসিয়ে ওর চুলে বিলি কেটে দিতে দিতে বললাম, আমাকে কখনো ছেড়ে যাবে না তো? না, কখনোই না। তারপর আমি নিশির কপালে আলতো করে একটা চুমু খেলাম, আর আমার ঠোঁটে ছোঁয়া পাওয়া মাত্রই নিশি কেঁপে উঠলো। এখন যাও, ফ্রেশ হয়ে আসো, আজ এমনিতেই অনেক ধকল গেছে, আগামী কাল থেকে আমরা নতুন জীবন শুরু করব। আমার কথায় হয়তো কিছুটা লজ্জা পেয়েছে। তারপর নিশি ফ্রেশ হয়ে আসি, আর আমি নিশিকে জড়িয়ে ধরে শুয়ে পড়ি। এই কয়দিনে আমি নিশিকে অনেকটাই ভালোবেসে ফেলেছি। পরদিন সকালবেলা নিশির আগেই ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে যখন বসে যাব, তখন দেখি নিশি আমার বুকের মাঝে শুয়ে আছে, আর নিশির ঘুমন্ত চেহারাটা অনেক সুন্দর লাগছে। হয়তো সব মেয়েদের ঘুমন্ত চেহারা এরকম হয়, কিন্তু নিশির মতো কারো হয় না। তখন আমি খেয়াল করে দেখি নিশির মুখের ওপর কিছুটা চুল এসে পড়েছে, যার কারণে তার ঘুমের সমস্যা হচ্ছে। তাই আমি নিশির মুখের ওপর থেকে চুলগুলো সরিয়ে কানের সাথে গুঁজে দেই। তখনই আমার চোখ আটকে যায় নিশির গোলাপি ঠোঁটের ওপর। আমি নিজের অজান্তেই নিশি ঠোঁটে চুমু দিয়ে বসি, আর তখনই নিশি জেগে যায়। আমাকে ওর এত কাছে দেখে নিশি কিছুটা ঘাবড়ে যায়, আর আমি ওকে কিস করেছি এটা বুঝতে পেরে নিশি লজ্জা পেয়ে আমার বুকের মাঝে মাথা লুকিয়ে ফেলে। তখন আমি নিশিকে বলি, এই কি হলো তোমার, আর এমন করছো কেন? আমার মনে হয় লজ্জা করে না। বাবা, এখনই এত লজ্জা? তাহলে রাতে যা হবে তখন কি করবা? যা ফাজিল কোথাকার, মুখে কিচ্ছু আটকায় না। নিশি জানো, তোমার ঠোঁটের স্বাদ কিন্তু সেই রকম। যা। আর আমি বসে বসে ভাবতে লাগলাম, ফাগলিটা এই কয়দিনে আমাকে অনেক ভালোবেসে ফেলেছে, আর আমি ওকে অনেক ভালোবেসে ফেলেছি। কিছুক্ষণ পরে নিশি ওয়াশরুম থেকে বাহির হলো, আর আমি ফ্রেশ হতে চলে গেলাম। আমি ফ্রেশ হয়ে এসে দেখি নিশির চুল মুছছে। তখন আমি নিশিকে পেছন থেকে জড়িয়ে ধরি, আর নিশির চুলের মধ্যে নাক ডুবিয়ে দিই। এতে নিশি কিছুটা কেঁপে ওঠে। আমি নিশির চুলের গন্ধে কোথাও যেন হারিয়ে গেছিলাম। নিশির ডাকে আমার ঘোর ভাঙলো। নিশি আমাকে বলল, এই যে মিস্টার, অফিসে যাবেন না নাকি? এত সুন্দর বউ রেখে কিভাবে অফিস যাই বলো তো? তার চেয়ে বরং চলো তুমি আর আমি ঘুরতে যাই। সত্যি বলছেন? না, মিথ্যা বলছি। আর কথাগুলো শুনে নিশির হাসি মাখা মুখ নিমিষেই গায়েব হয়ে গেল। তখন আমি বললাম, থাক, আর ঢং করতে হবে না, তাড়াতাড়ি রেডি হয়ে আসুন। আপনি অনেক কিউট। আমি তখন মনে মনে বললাম, পাগলি একটা। কিছুক্ষণ পরে নিশি নেভি ব্লু শাড়ি পরে বের হলো, আর সাথে হালকা শ্বাস। এতে নিশিকে আরো বেশি সুন্দরী লাগছিল। তারপর নিশি আমার কাছে এসে বলে, চলুন, আমি রেডি। চলো। তারপর আমি ম্যানেজারকে ফোন দিয়ে আসতে বলি। ম্যানেজার মানে ঈশার হাজবেন্ড। কিছুক্ষণ পরে ঈশা ও তার হাজবেন্ড আসে, আর আমাকে বলে, স্যার আপনি যা যা বলছিলেন সব রেডি। ধন্যবাদ মেহেদি সাহেব। আরে এত ধন্যবাদ দেওয়ার কি আছে? মেহেদি সাহেব, আমি আপনাকে একটা জিনিস আনতে বলেছিলাম, সেটা কি এনেছেন? হ্যাঁ স্যার, এনেছি, এই নিন। তখন আমি নিশিকে ডাকি আর জিজ্ঞাসা করি, এটা কেমন হয়েছে? আপনাদের তো বলতেই ভুলে গেছি, ওই প্যাকেটের মধ্যে একটা নেকলেস ছিল, যেটা আমি নিশির জন্য আনতে বলেছিলাম। ওয়াও, ইটস সো গর্জিয়াস। এবার পড়ুন দেখি। এটা আমার জন্য। এবার পড়ুন তো। আপনি আমাকে পরিয়ে দিন। তো কি আর করার, সবার সামনে আমি নিশিকে নেকলেসটা পরিয়ে দিলাম। পরানোর পর ঈশার দিকে তাকিয়ে দেখি সে কেমন করে যেন তাকিয়ে আছে নিশির দিকে। হয়তো সে এটা ভাবছে যে যা ওর পাওয়ার কথা ছিল সেটা তার ছোট বোন পাইতেছে। তারপর আমি আর নিশি ঘুরতে বাইর হইলাম। সারাদিন ঘোরাঘুরি করে যখন নদীর ধারে গিয়ে বসলাম, তখন নিশি বলল যে সে ফুচকা খাবে। অনেক বোঝানোর পরেও কোনো লাভ হইল না, তাই তাকে ফুচকা খেতে নিয়ে গেলাম। আর আমি নিশির ফুচকা খাওয়া দেখে অবাক না হয়ে পারলাম না। মেয়েরা এত ফুচকা কিভাবে যে খেতে পারে সেটা আল্লাহ ভালো জানে। প্রায় অনেক রাত হয়ে যায় বাসায় ফিরতে। তারপর বাসায় ফিরেই আমি ওয়াশরুমে চলে যাই ফ্রেশ হতে। আমি বের হওয়ার পরেই নিশি ঢুকে। কিছুক্ষণ পরে নিশি বাইর হয়। তখন আমি নিশিকে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরি আর বলি, সকালে কি বলেছিলাম মনে আছে? নিশি উত্তরে শুধু মাথা নাড়ালো। তাহলে শুরু করা যাক। আমি কি নিষেধ করেছি নাকি?
আমি নিশির সায় পেয়ে ওকে কোলে তুলে নিয়ে আর বিছানায় গিয়ে রাখি। তারপর আমি নিশির গলায় আস্তে করে কয়েকটা কিস করি। এতে নিশির নিঃশ্বাস আস্তে আস্তে ঘন হতে থাকে। তারপর আমরা দুজন হারিয়ে যাই ভালোবাসার অতলে, আর কিছু কমু না, লজ্জা লাগে। পরের দিন সকালে নিশির ডাকে আমার ঘুম ভাঙে। নিশি মাত্র গোসল করে এসেছে আর ওকে দেখতেও অসাধারণ লাগছে। তাই আমি নিশিকে একটানে আমার বুকের উপর নিয়ে আসি। তখন নিশি বলে, আবার কি শুরু করেছেন? তাড়াতাড়ি রেডি হয়ে অফিসে যান। ওকে বাবা, যাইতাছি, তার আগে একটা কিস দাও। একটা দিলে যাবেন? যাবো। তারপর নিশি আমাকে একটা কিস দেয় আর আমি উঠে ফ্রেশ হয়ে অফিসে চলে যাই। কিছুদিন পরে আমি আর নিশি আমাদের বাসায় চলে আসি আর সেখান থেকেই অফিস শুরু করি। খুনসুটি ভালোবাসা আমাদের দিন খুব ভালোই চলছিল, কিন্তু একদিন হঠাৎ করে সবকিছু এলোমেলো হয়ে যায়, যা আমাকে আর নিশিকে দেখতে দেখতে আমার আর নিশির বিয়ের 3 মাস পার হয়ে গেছে। আর এই 3টা মাসের মধ্যে নিশি একদিনও আমার বুকে মাথা না দিয়ে ঘুমায় না। এই 3 মাসে আমরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবেসে ফেলি। সকালে আমি অফিসের জন্য রেডি হচ্ছিলাম, তখন নিশি এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে আর বলে, আজ অফিস থেকে একটু তাড়াতাড়ি আসবেন কেমন? আজ আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ গো বউ? এখন বলা যাবে না, আগে অফিস থেকে ফিরুন, তারপর বলবো। ওকে, এবার আমার কাছে এসো তো, তোমায় একটু আদর করে দিই। সবসময় দুষ্টুমি, তাই না? না গো বউ, তুমি জানো না, তোমায় আদর না করে গেলে আমার দিন ভালো যায় না। তাই এখন আর কোনো কথা না বলে আমার কাছে আসো। তারপর নিশি আমার কাছে আসলো আর আমি নিশির ঠোঁট জোড়া আমার দখলে নিয়ে নিলাম। প্রায় 5 মিনিট পর ছাড়লাম। তারপর আমি নিশিকে বললাম, এখন আসি। আপনি খুব স্বার্থপর। কেন গো, আমি এবার কি করলাম? আপনি তো ঠিকই আপনার ভাগের আদরটা নিলেন, আর আমার পাওনাটা না দিয়ে চলে যাচ্ছেন। ও কি বোঝাতে চাইছে সেটা আমি বুঝতে পেরে আমি নিশিকে আমার কাছে ডাকি, কিন্তু সে আসবে না। মহারানী বলে, নিশি বাবু আমার কাছে আসো। আমি কোনো বাবু নই, আর নিশি রাগ করেছে তাই কারোর সাথে কথা বলবে না। ও তাই, দেখি এবার নিশি কেমন করে রাগ করে থাকে। এই বলে নিশিকে আমার কাছে নিয়ে এসে ওর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিই আর নিশি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। নিশি শোনা, এবার ছাড়ো, আমার তো অফিসে লেট হয়ে যাচ্ছে। আর একটু থাকি না। না বাবু, আবার পরে থেকো, আমি এখন অফিসে যাবো রে। ওকে, সাবধানে যাবেন কিন্তু। যথাজ্ঞা মহারানী। যাও বৎস। বলে হাসতে শুরু করলো। উফ, এই হাসিটার জন্য আমি সব করতে পারি। এই যে মিস্টার, এবার যান। ভাই। তারপর আমি অফিসে চলে আসি, কিন্তু অফিসেও মন বসে না। তাই নিশিকে ফোন দিলাম। অপরদিকে নিশি ভাবছে, আজ যখন ও জানতে পারবে যে ও বাবা হতে চলেছে, তখন কতই না খুশি হবে। আমার যে আর অপেক্ষা সহ্য হচ্ছে না, মন চাইছে ওকে এখনই গিয়ে বলে আসি। নিশি এগুলো ভাবছে, এমন সময় ওর ফোন বেজে ওঠে আর নিশি ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে আমি ফোন দিয়েছি। তাই সে তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে আর বলে, কি হলো বর, এত জলদি আমার কথা মনে পড়ে গেল? গো বউ, তোমার কথা তো সবসময় মনে পড়ে, কিন্তু কি করবো বলো? কিছুই করতে হবে না, আপনি শুধু আজ তাড়াতাড়ি বাসায় আসবেন, তাহলেই হবে। আর এখন কাজ করুন তো। ওকে আমার সুইট বউ, এখন রাখি। ওকে মিস্টার বর, বাই। নিশির সাথে কথা বলার পর আমি কিছু জরুরি কাজ সেরে ফেলি আর দেখতে দেখতে বিকাল হয়ে যায়। তাই আমি বাসায় যাওয়ার জন্য রেডি হয়ে নিই। আর তখনই অফিসের পিয়ন এসে আমাকে একটা পার্সেল দিয়ে যায়। আর ওই পার্সেলটি খোলার পর আমার পায়ের তল থেকে মাটি সরে যায়। পার্সেলটিতে অনেকগুলো ছবি ছিল আর সবগুলো ছবি নিশি আর একটা ছেলের। ছবিতে নিশি ছেলেটার সাথে অনেক ঘনিষ্ঠ অবস্থায় আছে, যা দেখার পরে আমার চোখ দিয়ে অবাধ ধারায় পানি পড়ছে। শেষে কিনা নিশিও আমায় ধোকা দিল, আমি আর কিছু ভাবতে পারছি না। তখনই নিশির ফোন আসে আর ও বলে, অনিচ্ছা থাকা সত্ত্বেও ফোনটা রিসিভ করি। আর তখনই নিশি বলা শুরু করলো, আপনি কখন বাসায় আসবেন? আজকে আপনার তাড়াতাড়ি আসার কথা, তাহলে এত লেট কেন করছেন? কেন জানি নিশির সব কথা আমার সহ্য হচ্ছে না। এখন আমি অনেক ব্যস্ত আছি, তাই আসতে লেট হবে। কিন্তু আপনি তো আমায় প্রমিস করেছিলেন যে আজ তাড়াতাড়ি বাসায় ফিরবেন। আহা, তুমি এত বেশি কথা বলছো কেন? বললাম না আমি ব্যস্ত আছি, তারপরে একই কথা বারবার বলে যাচ্ছ। অনেক রেগে আর জোরে কথাটা বললাম। এতে নিশি অনেকটাই ভয় পায়। অপর পাশ থেকে ফুপিয়ে কান্নার আওয়াজ আসছে। অন্য সময় হলে হয়তো আমি ওকে সান্ত্বনা দিতাম, কিন্তু এখন ওর কথা ভাবতেও আমার অসহ্য লাগছে। আচ্ছা ঠিক, কিন্তু আরো কিছু বলতে যাবে তার আগেই আমি ফোনটা কেটে দিই।
ফোন রেখে আমি চেয়ারে বসে পড়ি, আর তখনই আমার চোখ যায় ছবিগুলোর দিকে, কারণ ছবিগুলোর অপর পাশে একটা নাম্বার লেখা ছিল। তাই আমি ওই নাম্বারে ফোন দেই, আর ফোনটা রিসিভ করে একজন ছেলে। সে ফোনটি ধরেই বলতে শুরু করে, আরে মিস্টার রাজ, এত তাড়াতাড়ি ফোন করলেন যে? কে আপনি, আর আমাকে কেমন করে চিনলেন? আমি কে সেটা না হয় দেখা করেই আপনাকে বলবো। আমি কোনো অচেনা লোকের সাথে দেখা করি না। আমি সেটা জানি মিস্টার রাজ, তাই তো বলছিলাম যদি ছবিগুলোর ব্যাপারে জানতে চান তাহলে আমার সাথে দেখা করুন। আমি কি করব বুঝতে পারছি না। আমাকে তো জানতে হবে এই ছবির ছেলেটা কে, আর নিশির সাথে বা তার কি সম্পর্ক। তাই আমি সেই লোকটির সাথে দেখা করার জন্য রাজি হয়ে যাই, আর সেই লোকটি আমাকে একটা ঠিকানা দেয়। তাই আমি দেরি না করে বেরিয়ে পড়ি, আর কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছে যাই। সেখানে পৌঁছানো মাত্রই আমি লোকটিকে ফোন দেই, কিন্তু লোকটি ফোন ধরছে না। আমি বেশ কয়েকবার ফোন দিই, কিন্তু প্রতিবারই ব্যর্থ হই। আমি প্রায় ঘন্টাখানেক ধরে অপেক্ষা করছিলাম, তখন কে একজন বলে উঠল, অপেক্ষা করার জন্য ধন্যবাদ। আমি পেছনে তাকিয়ে দেখি লোকটি আর কেউ নয়, নিশির সাথে যার ছবি দেখেছিলাম এটিই সেই লোক। তবুও আমি মাথা ঠান্ডা রাখার চেষ্টা করি। আমাকে এখানে ডাকার কারণ কি, আর আপনি বা কে? আমি সাজিদ রহমান। আমি আর নিশি একে অপরকে অনেক ভালোবাসি, সেটা বলার জন্যই আপনাকে ডেকেছি। লোকটির কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল, তাই আমি রাগের মাথায় লোকটিকে মারতে শুরু করলাম। এক সময় আমি একাই থেমে যাই আর তাকে বলি, আপনি যেটা বলছেন সেটা সত্যি, এটা আমি কিভাবে বিলিভ করব? সেজন্যই তো আমি আপনাকে ছবিগুলো পাঠিয়েছি, আর এখন বিলিভ করা আর না করা সেটা আপনার ব্যাপার। আমি কি বলবো কিছু ভেবে পাচ্ছি না, কারণ ছবিতে নিশি আর সাজিদকেই দেখা যাচ্ছে। তাই আর কথা না বাড়িয়ে লোকটিকে বললাম, নিশি যদি আপনাকে ভালোবাসে তাহলে সে আমাকে কেন বিয়ে করলো? বিয়েটা কিভাবে হয়েছে সেটা আপনি নিশ্চয় জানেন রাজ। তাহলে নিশি কেন 3 মাস আমার সাথে থাকলো? সেটার কারণ আছে, আর কারণটা হলো আপনার সম্পত্তি। আর আপনারা যেদিন ঢাকায় যান সেদিন আমার আর নিশির পালানোর কথা ছিল, কিন্তু যখন আমরা জানতে পারলাম যে আপনি একজন স্বনামধন্য ব্যবসায়ী, তখন আমি আর নিশি আপনার সম্পত্তি হাতিয়ে নেওয়ার প্ল্যান বানাই। লোকটির কথা শুনে আমার কষ্টের মাত্রা আরো বেড়ে গেল, কারণ প্রথমে টাকার জন্য ঈশা আমার সাথে বেইমানি করলো, আর এখন আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি সেও আমার সাথে। না, আর কিছু ভাবতে পারছি না। তাই আমি হোটেল থেকে বের হয়ে আসি, আর আমার উকিলকে ফোন দিয়ে ডিভোর্স পেপার তৈরি করতে বলি। তাই মাত্র 1 ঘন্টার মধ্যে উকিলের কাছ থেকে ফিরতে ফিরতে প্রায় রাত 1টা বেজে যায়। তাই আমি বাসায় কাউকে বিরক্ত না করে আমার কাছে যে চাবি ছিল সেটা দিয়ে দরজা খুলে ভেতরে যাই, আর ভেতরে গিয়ে দেখি নিশি বসে বসে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। যেখানে আমার কষ্ট হওয়ার কথা সেখানে আমার প্রচুর রাগ হচ্ছে। তখন আমি নিশির কাছে গিয়ে বলি, বাহ, অভিনয় তো খুব ভালোই করতে জানো দেখছি, হাততালি দিয়ে। আমার এরকম আজকাল কথা শুনে নিশি কিছুটা ভয় পেয়ে যায়। পরে সে নিজেকে সামনে নিয়ে বলে, মানে আপনি কি বলতে চাইছেন? আমি কি বলতে চাইছি এটা বুঝতে পারছো না, নাকি বোঝার চেষ্টা করছো না? কি বলছেন এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। Enough is enough, Nishi, and don't touch me. Please, Raj, tell me what's wrong with you. Please, tell me. আর কত অভিনয় করবে নিশি, আর কত? আমি অভিনয় করছি। হ্যাঁ, তুমি অভিনয় করছো, তার প্রমাণ এগুলো। ছবিগুলো ওর দিকে ছুড়ে দিয়ে নিশি ছবিগুলো দেখে আরো কান্না শুরু করে দিল, আর আমাকে এসে জড়িয়ে ধরলো। কিন্তু আমি এবার রাগ কন্ট্রোল করতে না পেরে নিশিকে সজোরে একটা চড় মারি। এই প্রথম আমি ওর গায়ে হাত তুললাম। তোকে না বললাম তুই আমাকে ছুবি না, তাও কেন আমাকে ছোঁয়ার চেষ্টা করছিস? আর এই নে, তুই যার জন্য এত অভিনয় করছিস, আমার সমস্ত সম্পত্তি আমি তোর নামে লিখে দিয়েছি, আর আমাকে মুক্তি দে। তারপর আমি ওর দিকে ডিভোর্স পেপার আর সম্পত্তির পেপার এগিয়ে দিই। তখন নিশি বলে, বেশ, যখন আপনি আমার থেকে মুক্তি চান তবে তাই হোক। এই বলে নিশি ডিভোর্স পেপারে সাইন করে দেয়। আর শুনুন মিস্টার রাজ, আপনার সম্পত্তি আমার কোনো প্রয়োজন নেই, তাই এগুলো আপনার কাছেই রাখুন। কথাগুলো বলে নিশি কান্না করতে করতে বাড়ি থেকে বের হয়ে গেল। আমার অনেক ইচ্ছে হচ্ছিল ওকে আটকাবার, কিন্তু সেই অধিকার আমার আর নেই। এখন নিশিকে ছাড়াই আমাকে থাকতে হবে। প্রায় 1 বছর পর নিশি আমায় ছেড়ে গেছে। প্রায় 1 বছর হলো। এই 1 বছরে এমন কোন রাত নেই যে রাতে আমি নিশির জন্য চোখের জল ফেলি নাই, কিন্তু এই 1 বছরে আমি নিশির কোনো খোঁজ রাখি নাই। হয়তো রাগের বসে এই 1 বছরে আমি কারোর সাথে ভালো করে কথা বলি নাই।
সারাদিন অফিসের কাজে নিজেকে ব্যস্ত রেখেছি, আর রাতে নিশির সাথে কাটানো মুহূর্তগুলো ভেবে কষ্ট পেয়েছি। প্রতিদিনের মতো আজ সকালেই অফিস যাচ্ছিলাম, তখন আম্মু এসে আমাকে বলল, বাবা রাজ, আর কতদিন নিজেকে এভাবে কষ্ট দিবি বল? যার জন্য এত কষ্ট পাচ্ছিস সে কি এই 1 বছরে 1 খবর নিয়েছে তোর? আহা আম্মু, এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে কি বলতে চাও সেটা বলো তো। বলেছিলাম কি তুই এবার একটা বিয়ে করে নে, আর কত নিজেকে কষ্টের মাঝে রাখবি? আমি তোমার আগেই বলেছি আর এখনো বলছি, আমি কোনো বিয়ে করতে পারবো না। তোকে আমার দীপ্তি, তুই আর বিয়েতে অমত করবি না। কিন্তু আম্মু। আর কোনো কিন্তু নয়। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তখন তাই হোক, কিন্তু আমাকে এসবের মধ্যে টানবে না, আর বিয়েটা যাতে একদম সাধারণভাবে হয়। আসলে আমি আম্মুর মুখের দিকে তাকিয়ে বিয়েতে রাজি হলাম, কারণ এই 1 বছর আম্মু অনেক কষ্ট পেয়েছে। আচ্ছা তুই যা বলবি তাই হবে। ওকে, আমি এখন আসি। তারপর আমি অফিসে চলে আসি, কারণ আজ অফিসে নতুন পিএ নেওয়া হবে। তারপর আমি অফিসে চলে আসি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। তারপর আমি আমার কেবিনে চলে যাই আর ম্যানেজারকে ডাকি। মে আই কামিং স্যার? ইয়েস, কাম ইন। স্যার, আপনার পিএর জন্য 3 জনকে সিলেক্ট করা হয়েছে, যদি আপনি একবার দেখে নিতেন। অবশ্যই, দিন, আমি দেখতেছি। আমি ফাইলগুলো চেক করছিলাম, এমন সময় আমার চোখ আটকে গেল একটা ফাইলে। তাই আমি ম্যানেজারকে বললাম, ম্যানেজার সাহেব, এই মেয়েটিকে নিন, আর তার আগে কন্ট্রাক্ট পেপারে সাইন করে নেবেন। ওকে, আই টেক লিভ নাও। ইউ ক্যান। সেদিনকার মতো আমি অফিসের সমস্ত কাজ শেষ করে বাসায় চলে আসলাম, আর আসা মাত্র আম্মু বলল, আমি একটা মেয়ে পছন্দ করছি, যদি তুই একবার দেখে নিতি। তার কোনো দরকার নেই, আর আমি বিয়েটা 1 মাস পরেই করতে চাই। কিন্তু তুই। প্লিজ আম্মু, একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে। তারপর আমি আমার রুমে চলে আসলাম আর ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। যদিও জানি ঘুম আসবে না, তাও ঘুমানোর বৃথার চেষ্টা করলাম, কারণ এখন রাতে আর ঘুম আসে না। যদিও আসে, তাও নিশির সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ে ভেঙে যায়। কোনোভাবে রাতটা পার করলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে চলে আসলাম। এসে দেখি আমার নিউ পিএ এখন অফিসে আসে নাই, তাই ম্যানেজারকে বলে আসলাম সে আসলেই আমার সাথে দেখা করতে বলতে। তারপর আমি আমার কেবিনে চলে গেলাম। কিছুক্ষণ পরে কেউ আমার কেবিনের দরজা নক করলো, তাই আমি পেছনে ফিরে বসলাম। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। আসলে স্যার, আমি আসার সময় জ্যামে আটকা পড়ে গিয়েছিলাম, তাই আসতে লেট হলো। কিন্তু স্যার, আর কোনোদিনও লেট হবে না। তাই বুঝি? এবার ওর দিকে ফিরে তাকালাম, আর সে আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠলো। মনে হয় সে আমাকে এখানে আশা করে নাই। আপনি এখানে? আমি। অন্য কারো থাকার কথা ছিল বুঝি? মিস নিশি? আপনাদের তো বলা হয়নি আমার পিএ হলো নিশি। এটা তো আপনার অফিস না, তাহলে এখানে কেমন করে আসলেন? আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে, কারণ এই অফিসের অনার আমি। হয়তোবা হতে পারেন, তবে আমি এই অফিসে জব করতে পারবো না। কথাগুলো বলেই নিশি চলে যাচ্ছিল, তাই আমি ওকে থামিয়ে বলি, এক্সকিউজ মি মিস নিশি, উইদাউট মাই পারমিশন আপনি যেতে পারবেন না। What the hell are you talking? আমি ঠিক কথাই বলছি। আর এইটা দেখুন, 2 বছরের আগে আপনি এই কোম্পানি ছাড়তে পারবেন না, আর যদিও ছাড়তে চান তাহলে আমার পারমিশন নিতে হবে, কিন্তু আমি এই মুহূর্তে আপনাকে পারমিশন দিচ্ছি না। সো আপনি এখন যেতে পারেন, প্রয়োজন পড়লে আমি আপনাকে ডেকে নিব। ওকে স্যার। অনেক রেগে কথাটি বলল। তারপর নিশি ওর কেবিনে চলে যায়। আমার আর ওর কেবিন প্রায় পাশাপাশি, তাই আমি ওকে দেখতে পারছিলাম। অন্যদিকে নিশি নিজের কেবিনে এসে ভাবে, কেন যে সেদিন সাইন করার আগে কন্ট্রাক্ট পেপারটা ভালোভাবে পড়ে নিলাম না, আর উনি কেন আবার আমার সামনে আসলেন? ভালোই তো ছিলাম এই 1 বছর ওনাকে ছাড়া। এমন সময় নিশির ফোনে কল আসে, আর ফোনটা ধরা মাত্রই নিশি কিছুটা বিচলিত হয়ে যায়। ফোনের ওপাশ থেকে কেউ কিছু হয়তো বলল। আমি বসে আমার কাজ করছিলাম, এমন সময় নিশি আমার কেবিনে আসে আর বলে, স্যার একটা কথা বলার ছিল। নিশি মুখে স্যার ডাক শুনে বুকের মধ্যে কেমন মোচড় দিয়ে উঠলো। বলেন। আসলে স্যার, আজকে আমায় একটু তাড়াতাড়ি ছুটি দিবেন প্লিজ। কেন, ছুটি কি করবেন? আসলে বাসায় একটু প্রয়োজনীয় কাজ আছে, তাই। কি প্রয়োজনীয় কাজ শুনি? আসলে স্যার,
নিশি কিছু লুকাতে চাইছিল, আমার কারণে সে বলে উঠল, স্যার বাসায় আমার বাচ্চা অসুস্থ হয়ে গিয়েছে, তাই আমার ছুটি প্রয়োজন। এখন ছুটি দেয়া বা না দেয়া সেটা আপনার ব্যাপার, কারণ আপনি এখানকার বস, আপনি চাইলে সবই করতে পারেন। নিশির মুখে বাচ্চার কথা শুনে আমার চারপাশটা কেমন যেন অন্ধকার হয়ে আসছিল, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। তবু নিজেকে সামলে নিয়ে বললাম, ওকে আপনি যেতে পারেন, তবে কাল থেকে সময় মতো অফিসে আসবেন। যদিও কথাগুলো বলতে কষ্ট হচ্ছিল। তারপর নিশি চলে গেল, আর আমি চেয়ারের সাথে হেলান দিয়ে ভাবতে লাগলাম যে নিশি একসময় আমাকে ছাড়া কিছু বুঝতো না, সে এখন নিজের বাচ্চা নিয়ে ব্যস্ত। তবে আমি কেন একা কষ্ট পাবো? নিশি যদি আমাকে ছাড়া থাকতে পারে, তবে আমি কেন পারবো না? এসব সাইপাস ভাবতে ভাবতেই বিকেল হয়ে যায়। তাই আমি আর বেশি না ভেবে অফিস থেকে বেরিয়ে পড়ি আর সোজা বাসায় চলে আসি। আমাকে এত তাড়াতাড়ি বাসায় ফিরতে দেখে আম্মু আমার কাছে আসে আর বলে, কি বাবা, আজ এত তাড়াতাড়ি বাসায় আসলি যে? শরীর ঠিক আছে তো? বেশ বিচলিত হয়, কারণ নিশি যাওয়ার পর থেকেই আমি অনেক রাত করেই বাসায় ফিরি। আম্মু, আমার কিছু হয়নি, অফিসে মন বসছিল না, তাই তাড়াতাড়ি চলে আসলাম। ও আচ্ছা, তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোর খাওয়া রেডি করছি। আম্মু, আমার তোমাকে কিছু বলার আছে। বলবি তো আগে? ফ্রেশ হয়ে আয় তারপর। তাই আমি আর কোনো কথা না বাড়িয়ে ফ্রেশ হতে নিজের রুমে চলে যাই। তারপর ফ্রেশ হয়ে নিচে এসে দেখি আম্মু খাবার নিয়ে আমার জন্য অপেক্ষা করছে। তাই আমি গিয়ে বসে পড়ি আর আম্মুকে বলি, আম্মু তুমি পরশুদিন বিয়ের কথা বলছিলে না, আমি রাজি, তবে বিয়েটা 1 সপ্তাহের মধ্যেই হওয়া চাই। এটা তো খুশির খবর, তবে 1 সপ্তাহের মধ্যে বিয়েটা কিভাবে দিব বল? আমি এত কিছু শুনতে চাই না, আমি যেটা বলেছি সেটাই হবে। আচ্ছা, তুই যখন যাচ্ছিস তখন তাই হবে। তারপর আমি খাওয়া দাওয়া করে নিজের রুমে চলে আসি। আর আজ কেন জানি কষ্টটা একটু বেশি হচ্ছে। হয়তো এই কষ্টটা নিশির জন্যই হচ্ছে, কিন্তু এখন আর কিছু করার নেই, কারণ নিশি তার পরিবার নিয়ে ব্যস্ত আছে। না, আর কষ্ট পেলে চলবে না। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। পরদিন সকালে রেডি হয়ে খাবার টেবিলে বসেছিলাম, এমন সময় আম্মু এসে বলল, আমি মেয়ের বাবার সাথে কথা বলেছি, তারা বললো যে তাদের কোনো সমস্যা নেই, তবে তুই যদি একবার মেয়ের সাথে দেখা করে নিতি তাহলে। দেখো আম্মু, আমি তোমার আগেও বলেছি যে এই বিয়েটা আমি শুধু তোমার কথাই করছি, তাই আমাকে আর এর মধ্যে জড়িও না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ থেকেই বিয়ের অ্যারেঞ্জমেন্ট শুরু করতে হবে, কারণ হাতে তোর বেশি সময় নেই। তোমরা যা বোঝো তাই করো। আমি এখন অফিসে গেলাম। তারপর আমি অফিসে চলে আসি। অফিসে আসা মতো সবাই আমাকে কংগ্রেস জানাতে থাকে। মনে হয় আম্মু বিয়ের ব্যাপারে সবাইকে জানিয়েছে, তাই আমি আর কিছু না ভেবে নিজের কেবিনে চলে আসি। আর এদিকে অফিসের সবাই মিষ্টি খাওয়াচ্ছে আমার বিয়ে উপলক্ষে। এমন সময় নিশি অফিসে আসে, আর আমার এক স্টাফ নিশিকে মিষ্টি খাওয়াই দেয়। তাই নিশি বলে, আরে আগে বলবে তো এটা কিসের মিষ্টি? আমাদের স্যারের বিয়ে ঠিক হয়েছে তাই, আর বিয়েটা সামনের সপ্তাহেই হবে। আমার বিয়ের কথা শুনে নিশির পুরো পৃথিবীটাই যেন উল্টে যায়। তার ইচ্ছা করছিল কান্না করতে, কিন্তু সবার সামনে কান্না করতে পারছিল না। তাই সে বলল, এ তো অনেক খুশির খবর। এ কি নিশি, তুমি কান্না করছো নাকি? তোমার চোখে পানি কেন? কই, কান্না করব কেন? আসলে ওই চোখে কি যেন একটা পড়েছে। নিশি ওয়াশরুমে যাওয়ার বাহানায় সেখান থেকে চলে আসে, আর ওয়াশরুমে গিয়ে কান্না শুরু করে আর বলতে থাকে, কি এমন অন্যায় করেছিলাম যার জন্য আমি আর আমার ছেলে এত বড় শাস্তি পাচ্ছি? এখন তো আমার ছেলে বাবা থাকতেও অনাথ। এমন সময় নিশির ফোন বেজে ওঠে। আর সে ফোনের দিকে তাকিয়ে দেখে বাসা থেকে বুয়া ফোন করেছে। তখন নিশি তার চোখের পানি মুছে নিয়ে ফোনটা রিসিভ করে। তখন বুয়া বলতে শুরু করে, ম্যাডাম, মেয়মেদ বাবুর তো জ্বর আরো বাড়ছে, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। মেয়মেদ রাজ ও নিশির ভালোবাসার অংশ, যা রাজ জানে না। সে মনে করে নিশির অন্য কাউকে বিয়ে করেছে। তুমি বাবুকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করো, আমি কিছুক্ষণ পরেই আসছি। নিশি তার বুয়ার সাথে কথা বলছিল। এমন সময় আমি নিশিকে ডেকে পাঠাই। তখন নিশি এসে বলে, মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। স্যার আমাকে ডেকেছিলেন? তুমি মনে হয় স্টাফদের কাছ থেকে শুনেছো, তবুও তোমায় বলছি, নেক্সট উইক আমার বিয়ে। স্যার শুনেছি। কথাটা বলার সময় নিশির গলায় ধরে আসছিল, আর ওর চোখের কোণায় পানি জমতে শুরু করেছিল, যা আমার চোখ এড়ায়নি। আমি যাচ্ছি আমার বিয়ের সকল অ্যারেঞ্জমেন্ট তুমি, যদি তোমার আপত্তি না থাকে। না স্যার, আমার কোনো আপত্তি নেই, আর আমি তো আপনার বিয়ে, এগুলো করা আমার কর্তব্য। তাহলে কাজে লেগে পড়ুন।
আমাকে যত কষ্ট দিয়েছো তার চেয়ে বেশি কষ্ট আমি তোমায় দেবো নিশি। হঠাৎ আমার ফোনটা বেজে ওঠে, দেখি আম্মু ফোন করেছে। তারপর আমি ফোন রিসিভ করি আর আম্মুর সাথে কথা শেষ করে নিশিকে বলি, মিস নিশি আমার সাথে চলুন। কোথায় স্যার? এত প্রশ্ন না করে চলুন তো। তারপর আমি আর নিশি অফিস থেকে বেরিয়ে আমার গাড়িতে গিয়ে বসি, আর তখন দেখি নিশি পেছনের সিটে গিয়ে বসেছে। তাই আমি তাকে বলি, আমাকে দেখে কি আপনার ড্রাইভার মনে হয় নাকি? তা কেন মনে হবে? তাহলে তুমি পেছনে কেন বসেছো? তারপর নিশি সামনের সিটে এসে বসলো আর আমি গাড়ি ড্রাইভ করা শুরু করলাম। কিছুক্ষণ পরে গাড়ি একটা রেস্টুরেন্টের পাশে দাঁড় করালাম আর নিশিকে বললাম, চলো ভেতরে। আমরা এখানে কেন আসলাম? আমি ওর প্রশ্নের জবাব না দিয়ে ভেতরে ঢুকে গেলাম আর পেছনে ফিরে দেখি নিশিও আসছে। আমি রেস্টুরেন্টে ঢোকার পরে একটা মেয়ে যে আমাকে জড়িয়ে ধরে আর আমিও নিশিকে দেখিয়ে মেয়েটিকে জড়িয়ে ধরি আর নিশির দিকে তাকিয়ে দেখি ও এখনই কান্না করে দিবে এমন অবস্থা। তারপর আমি বলি, নিশি এ হলো মায়া, আমার বাগদত্তা, আর মায়া এ হলো নিশি, আমার পিয়ে। আমার মুখে নিশি হয়তো পিয়ে শব্দটা আশা করেনি। আর মায়ের পরিচয় পাওয়ার পর নিশি এবার আর নিজের চোখে জল আটকে রাখতে পারে নাই, যার কারণে ওর চোখ থেকে অপাধারে জল পড়তে থাকে। আর আপনারা হয়তো ভাবছেন মায়া এখানে কেমন করে আসলো আর আমি বা ওকে কেমন করে চিনলাম, তাহলে শুনুন। আমি যখন অফিসে ছিলাম তখন আম্মু ফোন দেয় আর বলে মায়ের সাথে দেখা করার কথা। যদিও আমি প্রথম দিকে আম্মুকে নিষেধ করে দিই যে আমি মায়ের সাথে দেখা করবো না, কিন্তু পরে আমার নিশির কথা মনে হয়, তার সাথে মনে হয় ওর ধোকা দেওয়ার কথা। তাই আমি মায়ের সাথে দেখা করতে রাজি হয়ে যাই আর আমার সাথে নিশিকেও নিয়ে আসি। তো গল্পে ফেরা যাক। মায়ের পরিচয় দেওয়ার পর আমি নিশির দিকে তাকাই, তখন দেখি নিশির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। কেন জানি নিশির চোখের জল আমার সহ্য হচ্ছিল না, তাই আমি ওকে বলি, নিশি আর ইউ ওকে? ইয়েস স্যার, আই অ্যাম। তাহলে তোমার চোখের জল কেন? কই না তো, আসলে স্যার প্রচুর গরম পড়েছে তো তাই এমন মনে হচ্ছে। স্যার আপনারা বসুন, আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসছি। তারপর নিশি ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম গিয়ে নিশি জোরে কান্না করতে থাকে, কিন্তু তার এই কান্না দেখার কোনো মানুষ সেখানে উপস্থিত ছিল না, তাই হয়তো সে কান্না করতে পারছিল। নিশি কান্না জড়িত কণ্ঠে বলছিল, হে আল্লাহ, আমার সাথে কেন এরকম হয়? ভালোই তো ছিলাম আমি ওকে ছাড়া, তবুও কেন ওকে আমার জীবনে আবার ফিরিয়ে আনলে? যখন আনলে তাহলে কেন সে অন্য কারোর হয়ে যাচ্ছে? আমি আর আমার বাচ্চা তো ভালোই ছিলাম ওকে ছাড়া, তবুও কেন হচ্ছে এমনটা? আমার বাচ্চা কি কোনোদিনও তার বাবার পরিচয় আর আদর পাবে না? কিন্তু নিশি কোনোভাবেই নিজের কান্না থামাতে পারে না। কিন্তু সে তার বাচ্চার কথা ভেবে নিজেকে শক্ত করে আর বোঝায় তার বাবুর জন্য হলেও নিজেকে শক্ত রাখতে হবে। প্রায় আধা ঘন্টা পরে নিশি ওয়াশরুম থেকে বের হয় আর রাস্তার চেহারা দেখে রীতিমতো ভয় পেয়ে যায়, কারণ তার চোখগুলো লাল হয়ে আছে, তার সাথে ফুলও আছে। আর মানে নিশি এতক্ষণ কান্না করছিল, কিন্তু নিশির কান্না করার তো কোনো কারণ এখানে নেই, তবুও সে কেন কান্না করছিল আমি কিছুই বুঝতে পারছিলাম না। তখন নিশি আমাদের কাছে আসলো আর চেয়ারে বসে পড়লো, আর আমি রেস্টুরেন্টের একজন স্টাফকে ডেকে খাবার অর্ডার করলাম। কিছুক্ষণ পরে খাবার আসলো। আমি নিশিকে দেখানোর জন্য মায়াকে নিজের সাথে খাইয়ে দিচ্ছিলাম, আর এটা থেকে নিশি আর ঠিক থাকতে পারলো না, তার চোখগুলো আবার জলে ভরে গিয়েছিল, তাই সে এগুলো আড়াল করার জন্য বলল, স্যার আমায় এখন যেতে হবে, এমনিতেও আমার অফিস টাইম শেষ হয়ে গিয়েছে। কথাগুলো বলতেও ওর কষ্ট হচ্ছিল, যা ওর কথা শুনেই বোঝা যাচ্ছিল। তুমি তো কিছুই খেলে না, খাওয়া শেষ করে তারপর যাও। না স্যার, এখন আর খেতে মন চাইছে না। ওকে, তাহলে যাও। আর কাল থেকে আমার বিয়ের অ্যারেঞ্জমেন্টের সকল কাজ শুরু করে দিও। যদি কারো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমাকে বইলো। ঠিক আছে স্যার, আমি এখন আসি। তারপর নিশি চলে যায় আর আমিও মায়া কিছু গল্প করতে থাকি। যদিও মায়ের সাথে কথা বলার কোনো ইচ্ছা আমার নেই, তাও আম্মুর কথা ভেবে বলছিলাম। অন্যদিকে নিশি বাড়িতে গিয়ে নিজের ছেলেকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয় আর বলতে থাকে, তোর বাবা খুব পচা, আমাকে একটুও বিশ্বাস করে না, এমনি তোকেও ভালোবাসে না, তাই তো আজ অন্য একটা মেয়েকে নিজের হাতে খাইয়ে দিচ্ছিল। কিন্তু একদিন আমাকে বলেছিল আমাকে ছাড়ার অন্য কোনো মেয়েকে সে টাচ করবে না। এসব কথা বলছিল আর কান্না করছিল। এক সময় কান্না করতে করতে নিশি ঘুমিয়ে পড়ে। আমি আর মায়া কিছুক্ষণ গল্প করার পর রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসি আর মায়া তার গাড়িতে করে বাসায় চলে যায়। আমি যখন নিজের গাড়িতে উঠে যাব তখন কেউ আমার নাম ধরে ডাক দেয়। পিছনে ফিরে দেখি নিশির বেস্ট ফ্রেন্ড মিম। তাই আমি তাকে বলি,
কেমন আছো মিম? আর দেশে কবে ফিরলে? ভালো আছি ভাইয়া, আর কিছুদিন হলো দেশে ফিরেছি। নিশি কেমন আছে? আর ওকে আমি ফোন দিই, কিন্তু ওর ফোন বন্ধ থাকে কেন? নিশি কেমন আছে সেটা নিশ্চয় হয়তো ভালো জানে। আপনার কথার মানে বুঝলাম না। আর নিশি তো আপনার স্ত্রী, তাহলে কেমন সেটা আপনি জানবেন না কেন? নিশি আমার স্ত্রী ছিল, কিন্তু এখন নেই। কি বলছেন এগুলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখানে না বোঝার তো কিছুই নেই, মানে আমি আর নিশি আলাদা হয়ে গেছি। কিন্তু কেন? আপনারা তো দুইজন দুইজনকে ভালোবাসতেন। শুনতে চাও কেন? তাহলে শোনো। তারপর আমি 1 বছর আগের সকল ঘটনা মিমকে বলি, আর ওই ছবিগুলো মিমকে দেখাই। আর মিম এগুলো দেখে আমার যে কথা বলে সেগুলো শুনে আমার পুরো শরীরটা কাঁপতে থাকে। আমি কিভাবে এমনটা করতে পারলাম এগুলো ভেবেই কান্না চলে আসে আমার। আর মিম আমায় যে কথাগুলি বলে তা হলো, আপনি কি জানেন ছেলেটাকে? ছেলেটার নাম সাজিদ, এবং নিশি আর সাজিদ একে অপরকে ভালোবাসে। না, আপনি যেটা জানেন সেটা সত্যি নয়। সত্যিটা আমি আপনাকে বলছি। তারপর মিম আমাকে সাজিদের ব্যাপারে সব কথাগুলো বলল, যা শোনার পর নিজেকে বড় অপরাধী মনে হচ্ছিল। মিম বলল যে আমি আর নিশি একই ভার্সিটিতে পড়তাম আর একই ডিপার্টমেন্টে, যার কারণে আমার আর ওর মধ্যে খুব ভালোই বন্ধুত্ব হয়ে যায়। আমরা দুইজন সব সময় একসঙ্গে থাকতাম। একদিন আমি আর নিশি ভার্সিটি ক্যাম্পাসে বসেছিলাম, তখন একটা ছেলে এসে নিশিকে প্রপোজ করে, কিন্তু নিশি তাকে না বলে দেয়। আমি এর কারণ জানতে চাইলে নিশি জবাবে বলে যে তার ভালোবাসা শুধু তার বরের জন্যই। তাই আমি নিশিকে আর কিছুই আশ করিনি। তারপর কি হলো? ওই ছেলেটির নাম ছিল সাজিদ, কিন্তু নিশির মানা করার পরেও সে নিশির পিছু ছাড়ে না। তাতে প্রতিদিন বিরক্ত করত, কিন্তু নিশি কিছুই বলতো না। আর একদিন সাজিদ হঠাৎ নিশির হাত চেপে ধরে, এবং সেদিন নিশি আর সহ্য করতে না পেরে পুরো কলেজের সামনে সাজিদকে মারে। কিন্তু সাজিদ সেদিন যাওয়ার আগে বলেছিল যে সে নিশিকে সুখে থাকতে দিবে না, আর আজ দেখুন তার কথাই সত্যি হলো। কান্না করতে করতে কথাগুলো বলল মিম। আমি এখন কি করব কিছুই বুঝতেছিলাম না, কারণ আমার যে করার মতো কিছুই নেই। আমি যে নিশির সাথে বড় অন্যায় করেছি। মিম কান্না থামিয়ে আমাকে বলল, আপনি কি জানেন, আপনি যখন নিশিকে তাড়িয়ে দেন তখন তার পেটে আপনার সন্তান ছিল? মানে কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আপনি যখন ওকে অপমান করে তাড়িয়ে দেন তখন সে আপনার সন্তানের মা হতে যাচ্ছিল। আর এটা নিয়ে সে কতটা খুশি ছিল সেটা আপনাকে বলে বোঝানো যাবে না। সে আপনাকে বলার আগে আমার ফোন দিয়েছিল আর বলেছিল যখন সে আপনাকে এই কথাটি বলবে তখন আপনার রিয়াকশন কেমন হবে, এটা ভেবেই সে অনেক খুশি ছিল। কিন্তু আপনি কি করলেন? মানে নিশির সন্তানের বাবা আমি, আর আমি থেকে কি নাকি ভেবেছিলাম। আমিও প্রচুর কান্না করছিলাম। তখন মিম আমাকে বলল, এখন কান্না করে কি হবে? যা হওয়া তা তো হয়ে গেছে, এখন আর এগুলো ভেবে কি করবেন? না, এখনো কিছু হয় নাই। তারপর আমি মিমকে নিশির কথা বললাম। সত্যি বলছেন? নিশি এখনো এই শহরেই থাকে? কিন্তু তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে, যাতে আমি আবার নিশিকে ফিরে পাই। কি করতে হবে আমায় বলুন? তারপর আমি মিমকে আমার প্ল্যান বলি, আর সেও রাজি হয়ে যায়। তাই আমিও নিজের বাসায় চলে আসি। বাসায় আসার পর আম্মু আমাকে বলে, বাবা, মেয়েকে কি তোর পছন্দ হয়েছে? আম্মু, আমি এই বিয়েটা করতে পারবো না। তুই কিন্তু আমার কথা দিয়েছিস। আমি কেমন করে এই বিয়ে করব বলো? কেন করবি না শুনি? তারপর আমি নিশির কথা আর ওর আর আমার বাচ্চার কথা আম্মুকে বলি। তখন আম্মুও কান্না শুরু করে দেয় আর বলে, আমার বৌমা আর নাতিকে কবে আনবি বাবা? খুব জলদি আনবো, তার আগে তোমার একটা কাজ করতে হবে। তারপর আমি আম্মুকে সবকিছু বুঝিয়ে উপরে চলে আসি। রুমে এসে নানান চিন্তা আমার মাথায় ঘুরপাক খায়, বিশেষ করে নিশির কথা। সে কি আমায় ক্ষমা করবে নাকি করবে না? তখন আমার সাজিদের কথা মাথায় আসে। কেন সাজিদ এমনটা করলো সেটা তো আমার জানা দরকার। তাই আমি আমার ফ্রেন্ডের ফোন দিলাম আর বলি এখনই আমার সাথে দেখা করতে, আর আমিও বেরিয়ে পড়ি। কি রে, এত জলদি দেখা করতে বললি? কোনো সমস্যা হয়েছে নাকি? বলছি। তার আগে রবি আর মিজানকে আসতে দে। কিছুক্ষণ পরে রবি আর মিজান চলে আসে, আর আমি ওদেরকে মিমের বলা সকল কথা ওদের খুলে বলি। সব শোনার পরে ওরা বলে, ভাবিকে কি রাজি করাতে পারবি বলে মনে হয় না?
হয়তোবা, কিন্তু ছাড়লে তো চলবে না। আর শোন, তোদের একটা কাজ করতে হবে। কি কাজ বল? সাজিদকে যেভাবে হোক তোদের খুঁজে বার করতেই হবে। আর এই নে সাজিদের ছবি। তারপর আমি ওদেরকে সাজিদের একটা ছবি দেই। ওকে, তোর কাজ হয়ে যাবে। তার আগে তুই ভাব ভাবিকে কিভাবে ম্যানেজ করবি। ঠিক বলেছিস, কিছু তো একটা করতে হবে। আচ্ছা তোরা এখন থাক, আমি এক জায়গায় থেকে আসছি। ওদের থেকে বিদায় নিয়ে আমি সোজা অফিসে চলে আসি। অবশ্য অফিসে আসার মূল উদ্দেশ্য হলো নিশির বাড়ির ঠিকানাটা নেওয়া, কারণ আমি ওর বাসার ঠিকানা জানি না। অফিসে আসার পরে আমি ম্যানেজারকে ফোন দিয়ে আর অফিসে আসতে বলি। কিছুক্ষণ পরে ম্যানেজার অফিসে আসে আর বলে, স্যার কোনো দরকারি কাজ আছে নাকি? না, তেমন কিছু দরকারি কাজ না, আমি শুধু নিশির বাসার ঠিকানা নেওয়ার জন্য অফিসে এসেছি। ওকে স্যার, একটু ওয়েট করেন, আমি নিয়ে আসছি। তারপর ম্যানেজার আমাকে নিশির ঠিকানাটা দেয় আর আমি সেটা নিয়ে বেরিয়ে পড়ি। প্রায় আধা ঘন্টা ড্রাইভ করার পরে আমি নিশির বাসায় পৌঁছাই। দেন আমি ওর বাসার কলিং বেলে চাপ দিই। কিছুক্ষণ পরে নিশি এসে দরজা খুলে দেয় আর আমি নিশিকে দেখেই হেসে ফেলি, কারণ সে সারা গায়ে ময়দা মেখে আছে। তখন নিশি বলে, এই আপনি পাগলের মতো হাসছেন কেন? আর এইখানেই বা কি করছেন? হ্যাঁ, বেশ রেগে কথাটি নিশি বলল। বারে, নিজের বউয়ের বাসায় আসতে আবার কারো পারমিশন লাগে নাকি? মানে কে আপনার বউ? আর এইসব কি বলছেন? আমার সামনে যে দাঁড়িয়ে আছে সেই আমার বউ, বুঝছেন? আর দেখি সাইড দেন, আমি ভেতরে ঢুকবো। আসছে, আমি কারো বউ নই, আর 1 বছর আগেই আমাদের ডিভোর্স হয়ে গেছে। তো কি হয়েছে, আমি আবার বিয়ে করব। কথা বলতে বলতে বাড়ির ভেতরে ঢুকে যাই আর তখনই দেখি একটা ফুটফুটে বাবু শুয়ে আছে। হয়তো এটাই আমার বাবু হবে। ওকে দেখার সাথে সাথেই আমার চোখ দিয়ে পানি বেরিয়ে আসে। কি বলছেনটা কি আপনি? আমি ওর কথা জবাব না দিয়ে বাচ্চার দিকে এগোতে থাকি। আর যখনই আমি বাচ্চাটিকে স্পর্শ করতে যাব তখনই নিশি আমাকে ধাক্কা দেয় আর বলে ওঠে, একদম আমার বাচ্চাকে ধরার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। ও কি শুধু তোমার বাচ্চা? হ্যাঁ, ও শুধুই আমার, আর কারো না। প্লিজ নিশি, আমার বাচ্চাকে একটু কোলে নিতে দাও। আপনার বাচ্চা? হাসালেন মিস্টার রাজ, ও শুধু আমার বাবু, আর আমি ওর মা, আর সেই সাথে আমি ওর বাবা। নিশি প্লিজ। না, আমি ওকে কোনো অপরিচিত লোকের কাছে দিব না। তুমি কাকে অপরিচিত বলছো নিশি? তুমি জানো না আমি ওর কে হই? না, জানি না, আর জানতেও চাই না। তাই ভালোই ভালো বলছি, এখান থেকে চলে যান, নয়তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। তুমি মানো নাকি না মানো, আমি ওর বাবা, আর এটাই সত্যি। বাবা, তাই না? এই বাবার অর্থটা কি আপনি জানেন? যে নিজের স্ত্রীকে বিশ্বাসই করে না, অন্য লোকের কথা শুনে নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেয়, তার কোনো বাবা হবার যোগ্যতাই নেই। বুঝেছেন আপনি? নিশি, আমি মানছি আমি ভুল করেছি, তাই বলে তুমি কি আমাকে আমার বাচ্চা থেকে আলাদা করে দিবে? আপনি আর একবারও ওকে নিজের বাচ্চা বলবেন না। এই 1 বছর আমি ওর বাবা আর আমি ওর মা দুটোই ছিলাম, আর ভবিষ্যতেও তাই থাকবো। প্লিজ নিশি, আমাকে ক্ষমা করে দাও। এরকম ভুল আমি আর কোনোদিন করব না। এই বলে আমি ওকে নিজের বুকে টেনে নেই। নিশি কিছুক্ষণ আমার বুকের মাঝে থেকেই পরক্ষণেই নিজেকে ছাড়িয়ে নেয় আর বলে, ও বুঝেছি, আপনি কেন এখানে এসেছেন। আপনি আমার শরীরটা ভোগ করতে চান, তাই তো? এর আগেও তো একবার করেছিলেন, তাই না? ওকে, আমি নিজে আমার সবকিছু বিলিয়ে দিচ্ছি, তবুও আপনি আমার আর আমার সন্তানের মাঝে আসবেন না। বলেই নিজের শাড়ির আঁচল নিচে ফেলে দিল আর বলল, নিন, শুরু করুন। আমি এবার নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে নিশির গালে জোরে একটা চড় মারি আর বলি, তুমি এমনটা ভাবলে কি করে নিশি? তুমি আজ পর্যন্ত এই ছিলে, ঠিক আছে, তুমি যখন বলছো তবে আমি তোমাদের জীবন থেকে অনেক দূরে চলে যাব। তার আগে প্লিজ একবার আমার ছেলেকে আমার করে দাও। নিশি কিছুক্ষণ কি যেন একটা ভাবলো, তারপর বলল, শুধু একবার, তার বেশি না। তারপর আমি আমার ছেলেকে কোলে তুলে নিলাম আর ওকে কোলে নেওয়ার পর যেন মনে হলো পুরো পৃথিবীর সুখ আমার কোলের মাঝে আবদ্ধ হয়েছে। কিন্তু এটা বেশি সময় স্থায়ী হলো না। নিশি আমার কোল থেকে বাচ্চাকে কেড়ে নিয়ে বলল, এবার যান, আর কোনোদিনও এখানে আসবেন না। আমি কিছু বললাম না, শুধু বললাম নিজের ও বাবুর খেয়াল রেখো। তারপর সেখান থেকে চলে আসলাম। নিশির বাসা থেকে বের হয়ে রাস্তায় আসলাম আর ভাবতে লাগলাম, নিশি আমাকে একটুকু বিশ্বাস করে না। ও কেমন করে ভাবতে পারলো যে আমি ওর শরীরকে, না
নিশির সামনে আমি আর কোনোদিনও যাবো না। নিশিও তো এটাই চায়, তবে তাই হোক। এমন সময় রবির ফোন আসে আর ও বলে, কিরে রাজ, কোথায় আছিস তুই? সেই কখন থেকে তোকে ফোন দিয়ে যাচ্ছি। তুই আমার অফিসে এখনই আয়, আর সাথে করে একজন উকিল কেউ নিয়ে আসিস। আমি না হয় আসবো, তবে উকিলকে কেন নিয়ে আসবো তাই তো বলবি। এত কথা না বলে তোকে যা বলছি তুই তাই কর। এই বলে আমি ফোন কেটে দেই আর নিজের অফিসে চলে আসি। কিছুক্ষণ পরে রবি আর উকিল আসে। তখন আমি বলি, উকিল সাহেব, আমি একটা উইল করতে চাই। বলুন, কিসের উইল করবেন? আমি এই কোম্পানির অর্ধেক আমার ছেলের আর বাকি অর্ধেক আমার স্ত্রীর নামে করে দিতে চাই, আর সেটা আজ রাতের মধ্যেই। কি বলছিস কি এসব? তোর মাথাটা ঠিক আছে কি? আমি ঠিক বলছি, আর আমার মাথাও ঠিক আছে। যেহেতু আমার আব্বুর আলাদা কোম্পানি আছে, তাই কোনো প্রবলেম নাই। ওকে, আপনি যখন বলছেন তখন তাই হোক। তারপর উকিল সাহেব সকল ফর্মালিটি পূরণ করে দেয়, আর আমি ম্যানেজারকে ফোন করে বলে দেই যে নিশি এখন থেকে এই কোম্পানির মালিক। তারপর আমি রবিকে বলি, রবি, আমার জন্য যত তাড়াতাড়ি পারিস একটা লন্ডনের ফ্লাইটের টিকিট বুক করে দে, আর সেটা আজ রাতের মধ্যে হলেই ভালো হয়। মানে তুই লন্ডনের টিকিট কি করবি? আমি এদেশে আর থাকবো না, তাই লন্ডনে যাব। কিন্তু কোনো কিন্তু নাই। আর হ্যাঁ, কেউ যেন জানতে না পারে আমি কোথায় আছি। তুই কাউকে বলবি না, এটা আমার কসম। ঠিক আছে। তারপর রবি একটা টিকিটের ব্যবস্থা করে দেয়, আর আমাকে এয়ারপোর্টও ধুতেও যায়, আর বলে, ওখানে পৌঁছে আমাকে ফোন দিবি, আর আমার সাথে যোগাযোগ বন্ধ করবি না কিন্তু। করব। এবার আমি ওকে জড়িয়ে ধরে কান্না করতে থাকি। কিছুক্ষণ পরে আমার ফ্লাইট, তাই আমি প্লেনে গিয়ে বসি, আর প্লেনও টেক আপ করে। যেহেতু আমি লন্ডন থেকে পড়ালেখা শেষ করেছি, তাই এখানে আমার অনেক ফ্রেন্ডই আছে। তাই আমি সেখানে পৌঁছে আমার এক ফ্রেন্ডকে কল দেই, আর সে আমাকে এয়ারপোর্ট থেকে পিক করে নিয়ে যায়। আমার ফ্রেন্ডের লন্ডনে একটা কোম্পানি আছে, তাই সে আমাকে সেখানে কাজ দেয়। আমি লন্ডনে এসেছি 2 দিন হলো। এর মধ্যে রবির সাথেই কথা হয়েছে। অন্যদিকে নিশি প্রায় 2 দিন হলো অফিসে যায় না, আর সে একদিন বিকালে তার ছেলেকে নিয়ে বাইরে ঘুরতে বের হয়, আর তখনই তার মিমের সাথে দেখা হয়। আর মিম নিশিকে দেখা মাত্রই জড়িয়ে ধরে আর কান্না শুরু করে দেয়। এভাবে কিছুক্ষণ দুজন কান্না করতে থাকে। তারপর মিম নিশির কোলে বাবু দেখে বলে, এটাই বুঝি আমার পুচকু? রে, দেখতে তো একেবারে ওর বাবার মতোই হয়েছে। প্লিজ মিম, ওর নামটা আর বলবি না। কেন রে? তুই কিছুই জানিস না ও আমার সাথে কি কি করেছে। আমি সব জানি, রাজ ভাইয়া আমাকে সব বলেছে। তারপর মিম নিশিকে সব সেদিনকার কথা খুলে বলে, আর কথাগুলো শুনে নিশিও বেশ কান্না জুড়ে দেয় আর বলে, আমি কিভাবে পারলাম ওর সাথে খারাপ ব্যবহার করতে? তাহলে কি সেদিন ও এই কথাই বলতে এসেছিল? তুই কি বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না। কাইন্ডলি একটু পরিষ্কার করে বলবি যে কার সাথে খারাপ ব্যবহার করেছিস? বলেছি। তারপর নিশি সেদিন ঘটে যাওয়া ওর আর রাজের সকল ঘটনাগুলো বলে। সব কথা শোনার পর মিম বলে, যা হওয়ার হয়ে গেছে, তুই কালকে গিয়েই রাজ ভাইয়ের কাছে মাফ চাইবি। ও কি আমায় মাফ করবে? অবশ্যই করবে। আর এখন বাড়িতে যা, কাল দেখা হচ্ছে। তারপর নিশি ও তার ছেলে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর থেকেই নিশি অনেকটা খুশি, যার মূল কারণ ভালোবাসার মানুষকে ফিরে পাওয়া। নিশি ভাবতে শুরু করে দিয়েছে কালকে কি হবে, কিন্তু নিশি হয়তো এটা জানে না যে কালকে তার জন্য কি অপেক্ষা করছে। পরের দিন সকালে নিশি একদম রাজের পছন্দ মতো সাজে। নীল শাড়ি, নীল চুড়ি, হালকা মেকআপ, কিন্তু ঠোঁটে কোনো প্রকার লিপস্টিক দেয়নি, কারণ রাজ লিপস্টিক দেওয়া পছন্দ করে না। সাজগোজ শেষে নিশি নিজেকে নিজে দেখেই লজ্জা পায়, কারণ আজ প্রায় 1 বছর পরেও এরকম ভাবে সাজলো। কিছুক্ষণ নিজেকে আয়নায় দেখার পর নিশি অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। অফিসে পৌঁছে নিশি অবাক হয়ে যায়, কারণ সবাই নিশিকে সালাম দিচ্ছে, কিন্তু এসব নিয়ে নিশির কোনো মাথা ব্যথা নেই। সে শুধু তার প্রিয় মানুষটির অপেক্ষা করতে থাকলো। নিশি অফিসে এসেছে প্রায় ঘন্টাখানেক হলো, কিন্তু এখনো রাজ আসে নাই। তাই এবার নিশির বেশ চিন্তা হচ্ছে। তাই সে ম্যানেজারের কাছে যায় আর বলে, আচ্ছা,
এখনো রাজ অফিসে আসেনি কেন? রাজ স্যার তো গত 3 দিন ধরেই অফিসে আসে না ম্যাম। মানে অফিসে আসে না কেন? আর আপনি আমাকে ম্যাম কেন বলছেন? অফিসের বসকে ম্যাম বলবো না তো আর কি বলবো? কি বলছেন এসব? আর কে অফিসের বস? আপনি আমাদের অফিসের নতুন বস, আর এই অফিস আপনার ও আপনার ছেলের নামে রাজ স্যার লিখে দিয়ে গেছেন। মানে লিখে দিয়ে গেছেন মানে? কোথায় গেছেন উনি? সেটা তো আমি জানি না, গত 3 দিন ধরে ওনার ফোনটাও বন্ধ দেখাচ্ছে। কি বলছেন এগুলো? ওনার ফোন বন্ধ দেখাচ্ছে মানে? আমি ঠিক বলছি। ম্যানেজারের কথা শুনে নিশি ধপাস করে চেয়ারে বসে পড়ে আর ভাবতে লাগে, তাহলে কি আবার রাজকে হারিয়ে ফেললো? না, এই হতে পারে না। আমি রাজকে কিছুতেই হারাতে দিব না। তারপর নিশি অফিস থেকে বের হয়ে যায় আর ওর বাসায় চলে যায়। বাসায় গিয়ে নিজের ছেলেকে নিয়ে রাজের বাসায় চলে আসে। আর যেহেতু রাজের মা জানে যে নিশি আর রাজের একটা ছেলে আছে, তাই তিনি নিশিকে দেখা মাত্রই কাছে টেনে নেয় আর বলে, কোথায় ছিলি মা এতদিন? আমাদের কথা কি একবারও মনে পড়েনি? মনে তো অনেক পড়েছে, কিন্তু আসার অধিকারটা যে ছিল না। হয়েছে, আর বলতে হবে না। আর এটাই কি আমার দাদু ভাই? আম্মু। তারপর সবাই মেহমেদকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ পর নিশি বলে, আম্মু, তোমার ছেলে কোথায় গো? ও আমাকে অনেক জ্বালিয়েছে, আজ তার বদলা নেব। মানে রাজ তোর সাথে আসে নাই? সে তো বলেছিল তোকে নিয়ে গা ভাসায় আসবে, তাই আমি ওকে কোনো ফোন দেইনি। ও 3 দিন ধরে আমার সাথে দেখাই করেনি আর অফিসেও যায়নি, তাই আমি মনে করলাম যে ও বাসাতেই আছে। বলে নিশি আবার কান্না শুরু করলো। এখন রাজের আম্মু কান্না করছে। তারা সবাই ভাবছে যে রাজ কোথায় গেছে। অন্যদিকে রাজ লন্ডনে গিয়ে তার বন্ধুর বাসায় উঠেছে, আর আজ তার অফিসে প্রথম দিন, তাই সে অফিসের জন্য তৈরি হয়ে বের হয়ে আসে। তারপর রাজ আর ইব্রাহিম অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। অফিসে পৌঁছে রাজ অবাক নহে পারল না, কারণ অফিস পৌঁছে অবাক না হয়ে পারলাম না, কারণ আমাদের অফিসের বস হলো নীলা। সে আমাকে দেখা মাত্রই আমায় এসে জড়িয়ে ধরে আর বলে, আরে রাজ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? ভালো ছিলাম না, কিন্তু এখন ভালো থাকবো। মানে তুমি কি বললে বুঝতে পারলাম না। আমি বললাম যে আমিও ভালো আছি। তা আঙ্কেল আন্টি কেমন আছে? তারাও ভালো আছে, যদিও আমি জানি না যে তারা কেমন আছে। তা কি মনে করে তোমাদের কোম্পানি ছেড়ে এখানে জয়েন করলে? এমনি গো, তেমন কিছু না। ওকে রাজ, তোমার সাথে পরে কথা হবে, এখন একটা মিটিং আছে, তাই যেতে হবে। বাই। এখন আপনারা হয়তো ভাবছেন নীলাকে, আর আমি বা নীলাকে কেমন করে চিনি, তাই তো? তাহলে শুনুন, নীলা আমি আর ইব্রাহিম একই সাথে পড়তাম, তাই আমি আর ওকে চিনি। আর আমি নীলাকে সবসময় নিজের বন্ধুই ভাবতাম। কিন্তু একদিন নীলা আমাকে এসে প্রপোজ করে, কিন্তু আমি এসব পছন্দ করতাম না, তাই আমি ওকে নিষেধ করে দেই। কিন্তু নীলা আমায় প্রতিবারই প্রপোজ করতে থাকে, তাই আমি তাকে বলি নেক্সট টাইম সে যদি আমায় প্রপোজ করে তাহলে আমি ওর সাথে আর বন্ধুত্ব রাখতে পারবো না। তাই আমি সেদিনের পর থেকে নীলা আমায় আর প্রপোজ করে নাই। এর মধ্যে আমার পড়ালেখা শেষ হয়ে যায়, তারপর আমি দেশে ফিরে আসি। আর বাকিটুকু তো আপনারা জানেন। নীলা যাওয়ার পরে আমি ইব্রাহিমকে বলি, কি রে, এটা তো তোর কোম্পানি, তাহলে নীলা এখানকার বস কিভাবে? এটা আমার কোম্পানি, কিন্তু এর মালিক আমরা দুজন, আমি আর নীলা। তো তুই আমাকে আগে বলতে পারলি না যে এখানে নীলাও আছে? তাহলে আসতি না, তাই তো? এর জন্যই তো নীলার কথা আমি তোকে আগে বলি নাই। বেশ করেছি, এখন এখান থেকে দূর হ, আর আমার কাজ আছে। তারপর আমি কাজ করতে শুরু করলাম। বিকালের আগেই আমার সব কাজ শেষ হয়ে যায়, তাই আমি একটু অফিসের চারপাশটা ভালো করে ঘুরে দেখছিলাম। তখন পেছন থেকে কেউ আমার কাঁধে হাত রাখে। আমি তখন পেছনে ফিরে দেখি নীলা দাঁড়িয়ে আছে। এখানে দাঁড়িয়ে কি করছো রাজ? কিছু না, শুধু চারপাশের প্রকৃতি দেখছিলাম। ও চলো, আজ আমি আর তুমি একসাথে ডিনার করব। তে কি করে হয় বলো? সব হয় বলে এক প্রকার জোর করেই গাড়িতে বসিয়ে দেয়। কিছুক্ষণ পরে নীলা গাড়ি একটা রেস্টুরেন্টের সামনে দাঁড় করায়, আর আমরা সেখানে ডিনার শেষ করি। ডিনার করার সময় আমাদের অনেক কথাই হয়। তারপর নীলাই আমাকে বাড়িতে পৌঁছে দেয়।
বাড়িতে আসার পরে আমি সোজা ওয়াশরুমে চলে যাই আর কিছুক্ষণ পরেই ফ্রেশ হয়ে বেরিয়ে আসি। আর তখনই আমার রবির কথা মনে হয়। আজ সারাদিন ওকে একবারও ফোন দেওয়া হয়নি, তাই আমি দেরি না করেই ওকে ফোন দেই। কিন্তু ফোন দেওয়ার পর রবি যা বলে তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বাসায় গিয়ে আমি রবিকে ফোন দেই আর ফোন ধরার পর রবি বলে, কেমন আছিস ভাই? এই তো ভালোই আছি, তুই কেমন আছিস? আমিও ভালোই আছি। আমার বাড়ির সবাই কেমন আছে? কেউ ভালো নেই, তুই যাওয়ার পরে সবাই কেমন যেন হয়ে গেছে। আর আন্টি তোর জন্য প্রায় পাগল হয়ে গেছে। তুই ফিরে আয় ভাই। সময় হলে আমি ফিরে আসবো। আর নিশি আর আমার বাবু কেমন আছে রে? নিশি তো... রবি নিশির ব্যাপারে কিছু বলতে যাবে তার আগেই আমি বলি, বাদ নিশির কথা, তুই ভালো থাকিস আর আমার পরিবারকেও দেখে রাখিস। এই কথাগুলো বলেই আমি ফোন কেটে দেই। সে রাতে আমার আর ঘুম আসলো না। পরের দিন থেকে আমি আবার নতুন জীবন শুরু করার বৃথা চেষ্টা করি। সকালে ফ্রেশ হয়ে ইব্রাহিমের সাথে অফিসে চলে যাই। আর অফিসে পৌঁছেই নীলা বলে, রাজ কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো নীলা? আমিও ভালো আছি। কাজের চাপ বেশি দেইনি তো তোমায়? আরে না, এতটুকু কাজ করার অভ্যাস আমার আছে। ও আচ্ছা, তোমার কাজ শেষ হলে আমি আর তুমি এক জায়গায় যাব, কেমন? সেটা না হয় যাবো, কিন্তু যাবেটা কোথায়? সেটা গেলেই দেখতে পারবে। বলে নীলা চলে গেল। আমি আর বেশি না ভেবে কাজে মন দিলাম। আর কাজ করতে করতে কখন বিকাল হয়ে গেছে জানতেই পারি নাই। তখন হঠাৎ নীলা এসে বলল, কি গো তোমার হলো? আর একটু আছে, তুমি দাঁড়াও। আমি আর দাঁড়াতে পারছি না, তুমি আমার সাথে চলো, আমি এই কাজটা অন্য কাউকে দিচ্ছি। বলে নীলা আমার কাজটা একজনকে দিয়ে আমাকে জোর করেই বাইরে নিয়ে আসে। আমাকে বাইরে নিয়ে আসার পর নীলা বলে, তুমি গাড়িতে বসো, আমি আসছি। তারপর নীলা আবার অফিসের মধ্যে চলে যায় আর আমি গাড়িতে উঠে বসি। কিছুক্ষণ পর নীলা বের হয়ে আসে আর গাড়িতে উঠে গাড়ি ড্রাইভ করে। কিছুক্ষণ ড্রাইভ করার পরে আমরা একটা বড় বাড়ির সামনে এসে দাঁড়াই আর নীলা বলে, রাজ চলো। এটা আমার কোথায় নিয়ে এলে? ভেতরে গেলেই দেখতে পারবে। তারপর আমি নীলার পিছু পিছু ভেতরে যাই আর ভেতরে গিয়ে আমি অবাক হয়ে যাই, কারণ ভেতরে নীলার বাবা মা বসা ছিল। তার মানে এটা নীলাদের বাড়ি। তখন আমি বললাম, কেমন আছেন আঙ্কেল? কেমন আছেন আন্টি? ভালো বাবা, তুমি কেমন আছো? জি আন্টি, আমিও ভালো আছি। তারপর আরো অনেক কথা বললাম আর খাওয়া দাওয়া ওখানেই করলাম। নীলা রাতে আমাকে ইব্রাহিমের বাসায় শুয়ে যায়, তাই আমিও ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি। এভাবেই 5টা বছর পার হয়ে যায়। আর এই 5 বছরে নিশির জন্য আমার ভালোবাসা এতটুকুও কমে নাই, বরং বেড়েছে। তো প্রতিদিনের মতো আজও অফিসে গেলাম। আর অফিসে পৌঁছানোর পর নীলা আমার কাছে এসে বলল, শোনো রাজ, আমরা আগামীকাল বাংলাদেশ যাব, সেখানে একটা মিটিং আছে আর আমার সাথে তুমিও যাবে। তাই তোমার যা যা প্রয়োজন তুমি আজ বাসায় গিয়ে প্যাকিং করে নাও, আর কাল সকালে আমাদের ফ্লাইট। ওকে ঠিক আছে। কেন জানি আমি ওকে মানা করতে পারলাম না। হয়তো অনেকদিন পরে দেশে ফিরবো, এর জন্যই। সেদিনকার মতো অফিস করে বাসায় চলে আসলাম। তারপর আমি আবার কিছু জিনিস প্যাকিং করে রাখলাম। পরের দিন সকালেই আমি আর নীলা বাংলাদেশে চলে আসলাম। আর আমি ওখানকার যে কোম্পানির সাথে মিটিং হবে সেখানে গেলাম। আমি সেখানে গিয়ে আরো বেশি অবাক হয়ে যাই, কারণ এটা আর কারো না, আমার বাবার কোম্পানি, যার সাথে আমাদের মিটিং হবে। আমি কি করব তাই ভেবে পাচ্ছিলাম না। একবার মনে করলাম যে মিটিংটা অ্যাটেন্ড করব না, কিন্তু পরক্ষণে কি যেন হলো, আমি মিটিং প্লেসে চলে গেলাম। সেখানে গিয়ে আমি দেখি আমার বাবা একটা চেয়ারে বসা আছে আর তার চেহারাটা কেমন যেন শুকিয়ে গেছে। তো আমি সেখানে গিয়ে সবার সাথে মত বিনিময় করলাম। আর আমি যখনই বাবার কাছে গেলাম তখন বাবা আমাকে দেখা মাত্র জড়িয়ে ধরলো আর বলল, কোথায় ছিলি বাবা এতদিন? আমাদের কথা কি তোর একটুকুও মনে পড়ে নাই? বাবা, অনেক মনে পড়েছে, কিন্তু আমি যে অপারক ছিলাম, আমিও কান্না করেই কথাগুলো বললাম। এখন আমার সাথে তুই বাসায় যাবি, তোকে দেখলে তোর আম্মু অনেক খুশি হবে। আব্বু, আমি যাব। তার আগে এই মিটিংটা শেষ করে নি। সত্যি বলছিস? সত্যি। এতক্ষণ সবাই আমাদের দিকে তাকিয়েছিল আর তারা বোঝার চেষ্টা করছিল যে কি হচ্ছে এগুলো। এমনই নীলাও অবাক হয়ে গিয়েছে, কারণ সেও আমার বাবাকে চেনে। তাই সে আমার কাছে এসে বলল, তুমি বিজনেসম্যান নাজমুল সাহেবের ছেলে? তুমি এত বড় বিজনেসম্যানের ছেলে হয়ে আমাদের কোম্পানির একজন সাধারণ স্টাফ হয়ে কাজ করছো কেন? একটা কারণ আছে যেটা তুমি জানো না। কি কারণ আছে রাজ? মিটিং শেষ হোক, তারপর না হয় বলি। ওকে ঠিক আছে।
নীলার অবাক হওয়াটা স্বাভাবিক, কারণ এই 5 বছরে আমি নীলাকে একবারের জন্য আমার আসল পরিচয়টা বলি নাই। যদিও সে জানতো আমাদের একটা কোম্পানি আছে। তারপর আমরা মিটিং শেষ করে বাইর হলাম, আর তখনই আমার চোখগুলো একটা বাচ্চার ওপর। বয়স আর কত হবে, 5-6 বছর হয়তো, কিন্তু ওকে দেখে মনে হচ্ছে কতদিনের না চেনা। তাই আমি ওর কাছে যাই আর বলি, বাবা তোমার নাম কি? কিন্তু ছেলেটা আমাকে অবাক করে দিয়ে পাপা বলে আমায় জড়িয়ে ধরে। কে তোমার পাপা? তুমি তো আমার পাপা, আমার মামনি বলেছে। আর জানো পাপা, তোমার জন্য আমার মামনি প্রতিদিন কান্না করে। কে তোমার মামনি বাবা? তখন ছেলেটি হাত দিয়ে একজনকে দেখিয়ে দেয়, আর সেটা আর কেউ না, সেটা হলো নিশি। মানে ছেলেটি আমার আর নিশি সন্তান। তার জন্যই কি ওর জন্য এতটা অনুভব হইতেছিল। তখন নিশি আমাদের সামনে চলে আসে, আর আমাকে দেখে সে খানিকটা স্তব্ধ হয়ে যায়, কিন্তু পরক্ষণে আমায় জড়িয়ে ধরে কান্না করে দেয়। কিন্তু তখন হঠাৎ নীলা কোথা থেকে যেন চলে আসে, আর নিশিকে আমার বুকে দেখেই নিশিকে তুলে ওর গালে 2টা চর বসাই দেয় আর বলে, এই মেয়ে, তোমার লজ্জা করে না অন্যের স্বামীকে জড়াই ধরতে? অন্যের স্বামী মানে? হ্যাঁ, তুমি যাকে জড়িয়ে ধরেছো সে আমার হাজবেন্ড হয়। ও সরি, আমাকে ক্ষমা করে দিন। আর মিস্টার রাজ, আপনার ছেলেকে দেখে রাখবেন। এই কথা বলে নিশি বাইরে দৌড় দিল। আমিও নিশির পিছু পিছু গেলাম, কিন্তু আমি যেতে একটু দেরি করে ফেলেছিলাম, কারণ নিশি একটা কারের সাথে ধাক্কা খেয়েছে। বাইরে এসে দেখি নিশির মাথা থেকে প্রচুর ব্লিডিং হচ্ছে। আমি কি করব না করব কিছুই বুঝতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল যেন আমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান কিছু হারিয়ে যাচ্ছে। তাই আমি গিয়ে নিশিকে আমার কোলে তুলে নেই আর হসপিটালের দিকে দৌড়াতে শুরু করলাম। আর তখন কে যেন একটা কার নিয়ে এসে বলল উঠতে, তাই আমি দেরি না করেই কারে উঠে বসি, আর কিছুক্ষণের মধ্যেই হসপিটালে পৌঁছে যাই। আর ডাক্তাররা নিশিকে নিয়ে ওটিতে চলে যায়। তাই আমি কারওয়ালাকে ধন্যবাদ দিতে যাই, আর গিয়ে দেখি সেটা আর অন্য কেউ না, আমার বন্ধু মামুন। আর মামুনকে দেখা মাত্র আমি কান্নায় ভেঙে পড়ি আর বলি, আমার নিশির কিছু হবে না তো? ওর যে কিছু হলে আমি বাঁচবো না রে। নিশির কিছু হবে না, আর তুই এভাবে ভেঙে পড়িস কেন? আজ আমার জন্য নিশির এই অবস্থা, কেন যে আমি আবার দেশে ফিরে আসলাম। এক থাপ্পড় দিব যদি আর একটা বাজে কথা বলিস। আর নিশির কিচ্ছু হবে না, আর তুই এখানে একটু শান্ত হয়ে বস। তারপর মামুন আমাকে এক জায়গায় বসিয়ে দেয় আর কোথায় যেন চলে যায়। কিছুক্ষণ পরে দেখেই মামুন আমার ছেলেকে নিয়ে আসছে, আর ও আমাকে দেখেই বলে, বাবাই, মামামের কি হয়েছে? তোমার আম্মুয়ের কিছু হয়নি বাবা, তুমি আমার কাছে এসো তো। তারপর আমি আমার ছেলেকে বুকের মাঝে জড়িয়ে ধরি। কিছুক্ষণ পরে ডাক্তার ওটি থেকে বাইর হয় আর বলে, আপনাদের ভাগ্য অনেক ভালো বলতে হবে, নয়তো রোগীর যে অবস্থায় এখানে আনা হয়েছিল আমরা তো মনে করেছিলাম ওনাকে বাঁচানোই সম্ভব হবে না, কিন্তু আল্লাহর অশেষ রহমতে উনি এখন সুস্থ আছেন। আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার সাহেব। আবার নিশিকে ফিরিয়ে দেওয়ার জন্য ডাক্তারের হাত ধরে বললাম, আরে এটা তো আমাদের কর্তব্য। আমি কি ওর সাথে দেখা করতে পারি? না, আপনি 6 ঘন্টা পরে ওনার সাথে দেখা করতে পারবেন, আর তাছাড়া ওনার এখন সেন্স নেই। ওকে ডক্টর। ডক্টরের সাথে কথা শেষ করে এসে আমি আমার ছেলের কাছে বসি। আমি আর আমার ছেলে বসে আছি, তখন কেউ পেছন থেকে আমার নাম ধরে ডাক দেয়। তাই আমি পেছনে তাকাই কে ডাকছে দেখার জন্য। তখন দেখতে পাই আব্বু আর আম্মু দাঁড়াই আছে। আর আম্মু আমাকে দেখেই আর স্থিরে থাকতে পারলো না, আমার কাছে এসে কান্না শুরু করে দিল আর বলল, কোথায় ছিলে বাবা? এতদিন আমাদের কথা কি তোর একটুও মনে পড়ে নাই? আম্মু, মনে তো সব সময় পড়তো, কিন্তু আসার উপায় ছিল না। আর এই যে দেখো আমি এসে গেছি, আর কোথাও যাব না। সত্যি তো? সত্যি। তখন একজন নার্স এসে খবর দিল যে নিশির সেন্স ফিরেছে। তাই আমি আর দেরি না করে নিশির কেবিনে ঢুকে গেলাম। আমার পিছু পিছু বাকি সবাইও চলে এসেছে, কিন্তু নিশি আমাকে দেখে তার মুখটা অন্যদিকে ঘুরে নিল। সবাই নিশির সাথে কথা বলছে, আর নিশি সেগুলোর উত্তর শুধু হ্যাঁ অথবা নাতেই দিচ্ছে, কিন্তু সে আমার দিকে একবারও তাকাচ্ছে না। এতে আমার অনেকটাই খারাপ লাগে। তাই আমি সবাইকে বলি, আমি আর নিশিকে একা কথা বলতে চাই, তাই প্লিজ সবাই যদি একটু বাইরে যেতে। অবশ্যই। তারপর সবাই বাইরে চলে যায়, আর আমি আর নিশির পাশে গিয়ে বসি, আর ওর হাত আমার হাতের মুঠোর মধ্যে নিই আর বলি, নিশি আমি সরি, কথা বলবে না আমার সাথে? ঠিক আছে তাহলে আমি চলে যাচ্ছি। আমি যখন উঠে যাব তখন নিশি আমার হাতটা ধরে ফেলে, আর আমি ওর দিকে তাকিয়ে দেখি ও কান্না করছে। আরে পাগলি, কান্না করছো কেন? আপনি খুব খারাপ, শুধু আমায় কষ্ট দেন।
বুঝলাম মনের ভেতর অনেক অভিমান জমা হয়ে আছে। গো, আমি খুব খারাপ, আর আমি ওয়াদা করছি আজকের পর থেকে তোমায় আর কখনো কষ্ট দিব না। এইভাবে বললে তুমি বিশ্বাস করবো না। তাহলে কিভাবে বলবো? কান ধরে বলুন। ওকে শোনাবো, এই তো কান ধরলাম। ওই ফাজিল, আমি কি আমার কান ধরতে বলেছি নাকি? হ্যাঁ, তো কি হলো? আর ছেড়ে যাবেন না তো? কখনো না। ওকে জড়িয়ে ধরি, পাগলিটা আমার বুকের মধ্যে মিলিয়ে গেল। ঠিক তখনই নীলা কেবিনে আসলো, আর নিশি নীলাকে দেখা মাত্রই আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। ওর মতে ও যদি আমায় ছেড়ে দিলেই আমি হারিয়ে যাব। ভয় পেও না নিশি, আমিও তো শুধু ক্ষমাই চাইতে এসেছি। আসলে আমি জানতাম না যে তুমি রাজের কে হও, তাই ওই কথাগুলো বলেছিলাম। ইটস ওকে। থ্যাংক ইউ নিশি, অ্যান্ড গুড বাই। বলে নীলা চলে যায়। তখন আমি নিশিকে বলি, বাবু তুমি এখন রেস্ট নাও, তুমি এখনো অনেকটাই উইক। তারপর নিশি আমার হাতটা ধরেই বাচ্চাদের মতো ঘুমিয়ে পড়ে। প্রায় 15 দিন পর নিশিকে রিলিজ দেওয়া হয়, আর নিশির পুরোপুরি সুস্থ হতে প্রায় 1 মাস সময় লাগে। আর এই 1 মাসে কেটে গেছে নিশির সাথে দুষ্টুমি করতে করতে। একদিন রাতে আমি আর নিশির ছাদে বসেছিলাম, তখন নিশির কি যেন মনে হলো, আর সে আমার কোলের উপর উঠে এসে বসলো আর আমার গলা জড়াই ধরে বলল, আমার না একটা ফুটফুটে মেয়ে চাই, দিবেন? দেব। আমি ওর ঘাড়ে আমার নাক ডুবিয়ে গন্ধ নিচ্ছি আর কথাগুলো বলছিলাম, কেমন যেন নেশা ধরানো গন্ধ। তখন নিশি হঠাৎ করে ওর 2 হাত দিয়ে আমার মাথা উঁচু করে ওর ঠোঁট আর আমার ঠোঁট এক করে দেয় আর পাগলের মতো চুষতে থাকে। আমি নিশির এমন কাজ দেখে আমি খানিকটা অবাক হলেও পরক্ষণে নিজেকে সামনে নিয়ে আর ওর কোমরটা জোরে ধরে নিজের দিকে টেনে আনি আর ওর ঠোঁট চুষতে থাকি। এভাবেই প্রায় 10 মিনিট ছিলাম। তারপর আমি নিশি পাস করে তুলে নিজের রুমের মধ্যে আসি আর পা দিয়ে দরজা লাগিয়ে দিই। তারপর আর কমু না, সবাই নিজের থেকেই বুঝে নেন গা।